আমি আর বলতে পারলাম না যে টাকা চেয়ে চেয়ে জুতো শুকতলা ক্ষয়ে গেছিলো, কেউ টাকা দেয়নি তখন। ল্যাক অফ অ্যাক্লিমেটেশনে মারা যাওয়া আমি প্রতি বছর দেখি। তো সুতরাং হেলিকপ্টারে যাওয়া একদম উচিত না। আমি সবাইকে বলবো না যেতে, একদম নিচে নামতে হবে। একটাই মেডিসিন, নিচে নামতে হবে। যে কোনো মুহূর্তে অ্যাভালাঞ্চ আসতে পারে, এবং আমি যখন গেছি আমার উপর দিয়ে অ্যাভালাঞ্চ এসছে, সেই মুহূর্তে আমি জানি যে আমি মারা গেছি। মাঝে মাঝে আমার মনে হয় কেউ যেন আমাকে বাঁচিয়ে নিয়ে আসে বারে বারে। কতবার মানে ক্রিভাসে পড়ে গেছি, কতবার একবার পড়ে গিয়ে কান অর্ধেক কেটে গেল, আমি একা। কারণ কৈলাস পিক এমন কিছু না যেটা ক্লাইম্ব করা যাবে না। মন্দির দেখলাম, ছুটে গেলাম, মানে আমি জেনারেলি একটু কম, যে কিছু পেলাম সঙ্গে সঙ্গে মাথা ঠুকতে শুরু করলাম, আমার আসে না। মানে সো কল্ড হয়তো নাস্তিক, তো আমি দেখতে পাচ্ছি এই শিব, মানে আমারই মতন আরেকজন, একটু শক্তভক্ত চেহারা। তো আমি বললাম, আরে সবাই তোমার দর্শন করতে আসে, তো আমিও এসেছি। তো বলছে, না আমি কি তোমাকে ডেকেছি? তারপর আমি মানে মারা গেলাম, এরকম আর কি মনে হলো, যে এই তো মারা যাচ্ছি, একটা অন্ধকার, একটা মানে বলয়ের মধ্যে ঢুকে যাচ্ছি, প্রচুর কালারফুল। তো আমি তখন নিজে বলছি যে এটা তো তাহলে মৃত্যু, আমি তো মারাই যাচ্ছি, তো লোকে মৃত্যু নিয়ে এত ভয় পায় কেন? এটা তো একটা কত পিসফুল জার্নি। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত পর্বতারোহী দেবাশিস বিশ্বাস। দেবাশিসদার কাছ থেকে শুনলাম নানান রোমহর্ষক আর রোমাঞ্চকর কাহিনী বলবো না, অভিজ্ঞতা, দারুণ দারুণ ঘটনা যা শুনলে সত্যি গায়ে কাঁটা দেবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কিন্তু। দেবাশিসদার সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার। কেমন আছেন দাদা? ভালো। নতুন আমাদের জন্য কি খবর আসছে? হ্যাঁ, থেমে থাকবো না এটা ঠিক, কিন্তু এখনও সব কিছু প্ল্যান ফাইনাল করিনি। তো পরপর এখন এই সামনেই আমাদের সিজন শুরু হয়ে যাবে, তো আশা করছি কিছুদিনের মধ্যেই ফাইনাল করে ফেলতে পারবো কোথায় যাব। তার মানে আমাদের জন্য আবার সুখবর আসবে কিছু, তাই তো? না, তোমরা যদি বলো থেমে যেতে, সবাই যদি চায় যে আমি থেমে যাই, তাহলে থেমে যাব না। সুখবর মানে তো আপনাকে বেরিয়েই পড়তেই হবে, আপনি না বেরোলে আমরা সুখবর পাবো কি করে? ঠিক, আসলে অভিযান মানে তো আমার কাছে শুধু একটা ঘটনা না। অভিযান করে আসলাম, সাকসেস হোক ফেলিয়ার হোক, মানে আমি ফেলিয়ার বলি না, যে কোনো অ্যাটেম্পটই মানে সাকসেস। আমি টপে পৌঁছতে পারি কিংবা না পারি, আমাকে সেফ ফিরে আসতে হবে। আর ফিরে আসার সঙ্গে সঙ্গে দুটো জিনিস আমার থাকে, যে সেটা নিয়ে একটা মুভি ডকুমেন্টারি বানানো আর একটা বই লেখা। তো একটা অভিযান মানে আমার কাছে 3টে স্টেপ, তো সেই জন্য থামার চেষ্টা করছি না আপাতত। না, এখন তো চলতেই হবে আপনাকে অনেক দিন। দাদা, আমরা একদম শুরু থেকে শুরু করি। আপনার যখন আপনি প্রথম পাহাড়ে গেলেন, কামেট, তাই তো? আমরা তো জানি যেটা ভীষণ কঠিন একটা যাত্রা, মানে প্রথমেই এত কঠিন একটা যাত্রা বাছলেন কেন? না, একদম পাহাড়ে যদি প্রথম যেতে বলো তাহলে কিন্তু কামেট না, তার আগেও আমারও একটা ধাপে ধাপেই হয়েছে। যেটা এক সময় যখন কৃষ্ণনগরে আমি থাকতাম, কৃষ্ণনগরে কলেজে, আমার গভর্নমেন্ট কলেজে পড়াশোনা, তো তখন গভর্নমেন্ট কলেজের শেষের দিকে আমার ম্যাথমেটিক্স অনার্স ছিল, হয়তো সেটা সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ার। কিছু বন্ধু বান্ধব, মানে সবাই ম্যাথসের না, ম্যাথ কেমিস্ট্রি সব মিলে টিলে, তো 6-7 জনের একটা টিম তৈরি হলো। আমরা সব ঘুরতে বেরোতাম বিভিন্ন জায়গায়, কখনো সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি, কখনো জঙ্গলে হাঁটছি, তো একটু অন্য টাইপের ঘুরতাম নিজেরাই। তো একদিন বললো চল ট্রেকিং করি। তো তখনও কৃষ্ণনগরের মতন জায়গায়, সেটা অনেক আগে 1991 ওই সময়কার, তো ট্রেকিং কথাটা এত পপুলার ছিল না। তো আমি মানে ট্রেকিংয়ের একটা মানে হচ্ছে হাঁটা, তো আমরা তো হাঁটি। তো আমি একটু হেসে যখন বললাম, তখন বললো না না, এটা মানে পাহাড়ে যাও হাঁটা। তো ওরা ঠিক করলো যে সান্দাকফু। তো একদম লাস্ট মোমেন্টে আমি না যেতে পারলাম না ওই দলটায়। ওরা ফিরে আসলো, ফিরে এসে যাওয়া হয় যে কলেজ লাইফে, আরে তুই জিনিসটা মিস করে গেছিস লাইফে, এরকম মানে যখনই আমি আলোচনা করতে যাই তখন আমাকে থামিয়ে দেয় যে তুই এর কিছু জানিস না, যে ট্রেকিং কত মজার। পরের বছর আবার একই সময় ঠিক হলো, এবার সিকিমে জংরি গোচালা, এটাও খুব ভালো ট্রেক, এটা একটু কঠিন ট্রেক। তো এবছর আর মিস করিনি, সেখানে আমি জুড়ে গেলাম। তার মানে জংরি গোচালায় প্রথম গেলেন? হ্যাঁ, আমার হিমালয়কে সামনে থেকে দেখা জংরি গোচালা। এবার তখনও খুব অবস্থা তো খুব একটা ভালো না, যে ওইরকম একটা স্যাক নেব। এটা আমি কলকাতায় এসে দেখলাম স্যাক তো অনেক দাম, তখন আমি কলেজে পড়ি, টিউশন করে ওই অল্প কটা টাকা হাতে থাকে। তা আমি ওখানে গড়িবাজার বলে একটা জায়গা আছে, সেখানে সমস্ত কিছু পাওয়া যায়। তো আমি সেখান থেকে খুব ফাইন চট কিনে নিলাম আর সেলাই করে একটা পিঠের ব্যাগ বানিয়ে ফেললাম। তো এবার আমি শুনলাম যে পাহাড় আমি কোনোদিন দেখিনি, শুনেছি যে
বরফ পড়তে পারে, বৃষ্টি হতে পারে, তো ওটাকে ওয়াটারপ্রুফ করতে হবে। তো ভিতরে একটা ওই মানে পলিথিনের একটা একটা লেয়ার। লেয়ার আমি বানিয়ে দিলাম, মানে ওটা সেলাই নিজেই তো মানে সেলাই করছি, তো আমি যা যা মনে হচ্ছে সেটা সেটা জুড়ে দিয়েছি। তো জুড়ে সেই ব্যাগ নিয়েই চলে গেলাম। আমি সেদিন খুঁজছিলাম যে ছবি একটা পেলাম যে সেই চটের ব্যাগের পিঠে নিয়ে যাওয়া। তাহলে সেই ছবিটা একটু আমাদের চাই কিন্তু দর্শকদের দেখানোর আচ্ছা, জন্য। দেখছি আমি আবার নিশ্চয়ই ওটা যদি পাই আমি নিশ্চয়ই শেয়ার করব। তো সেই গোচালা, জংলি গোচালা, এবং জংলি গোচালা দেখে আমার সত্যিই খুব ভালো লেগে গেল। মানে একদম এতটাই ভালো লাগলো যে হিমালয় বলতে যে এরকম একটা বিরাট ব্যাপার, ওই কাঞ্চনজঙ্ঘা সাউথ, তখন তো ওটাকেই কাঞ্চনজঙ্ঘা বলে জানতাম। কাঞ্চনজঙ্ঘা দেখে যে এরকম বিশাল একটা কিছু হতে পারে, আসলে যে হিমালয় দেখেনি, যে প্রথম হিমালয় দেখছে, এবং তাও ওইভাবে, তা একটা অন্যরকম ফিলিংস চলে আসে, অভিভূত হয়ে যাবে অভিভূত দেখে। যে হ্যাঁ সেই। তো এবার সেইটা থেকে ফিরে আসলাম। তারপর যখন যেখানে যাচ্ছি আর কেমন যেন একটা নেশার মতন শুধু হাঁটছি। একটা নদীর পাশে কেউ নিয়ে গেল, নদী বরাবর আমি হাঁটতে শুরু করলাম। গঙ্গাসাগর গেলাম, গঙ্গাসাগর থেকে হেঁটে দীঘা চলে গেলাম, মানে এরকম আর কি। গঙ্গাসাগর থেকে হেঁটে দীঘা? হ্যাঁ, এটা যে কেউ যেতে পারে, এটা কোনো বড় মানে ব্যাপার আপনি না। গেছেন? হ্যাঁ, এটা তো গঙ্গাসাগর থেকে হেঁটে দীঘা তো দুদিনের ব্যাপার। কীরকম, ওই ওই যেখানে খাড়িগুলো আসছে সেখানে লঞ্চে পার হয়ে যাচ্ছি, উল্টো দিকে কপালকুণ্ডলা বলে একটা জায়গা আছে যেখান থেকে বঙ্কিমচন্দ্রের সেই কপালকুণ্ডলা, তারপর মায়ার গোয়ালিনীর হাট, আরও কত সুন্দর সুন্দর জায়গা। তো আমি হাঁটছি, এক একটা জায়গায় ওই খটি বলে, যেখানে মাছ ধরে রাখে। তো আমাদের এবার কলেজের ছেলে, আমরা গিয়ে গল্প করছি, বলছি হ্যাঁ ঠিক আছে একসঙ্গে থাকবে, মানে বন্ধু বান্ধবরা মিলেই? বন্ধুরা, ওই আমাদের ওই যে বেড়ানোর টিম ওই রকম। হাঁটছি, একটু মাছ কিনে নিলাম, মাছ ধরছে, তো মাছ কিনে নিচ্ছি, 2-4 টাকা দিলে মাছ ভেজে দিচ্ছে, মাছ ভাজা খাচ্ছি আর হাঁটছি, কত মজার। আর ওদের কোনো সময় গান গাইছি, আমরা খুব মজা করছি। তো বললো ঠিক আছে আমাদের গান গাওয়াও, তোমাদের আমরা মুরগি রান্না করে খাওয়াচ্ছি। তো এরকম আর কি, আমি গান শোনাচ্ছি, ওরা মুরগি রান্না করে খাওয়াচ্ছে। এই করতে করতে দীঘা পৌঁছে গেছি। এরকম যখন চলছে, তখন আমার এক বন্ধু বললো এসে যে তুই অ্যাডভেঞ্চার এত ভালোবাসিস, তাহলে কেন না একটা প্রপার ওয়েতে কর। হ্যাঁ, প্রফেশনালি কিছু হ্যাঁ, একটা কর। প্রপার ওয়েতে, প্রফেশনালি তখন তো সব তখনও আসেনি। না, আচ্ছা, এসব ব্যাপার তো তখন মাথায় নেই। তখন তো স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট। তো আমি যখন জিজ্ঞেস করলাম যে প্রপার ওয়ে মানে কি, তখন বললো যে এখানে একটা কৃষ্ণনগরে ক্লাব আছে, মাউন্টেনিং ক্লাব, তুই ক্লাবে জয়েন কর। তো আমি খুব অবাক হয়েছিলাম, ট্রেকিং কথাটা শুনেও অবাক হয়েছিলাম, আর মাউন্টেনিং ক্লাব আছে শুনে তো আমি চরম অবাক হয়েছিলাম যে মাউন্টেনিং তার আবার ক্লাবও হয়। তো তারপর ক্লাবের সঙ্গে যোগাযোগ করলাম, ক্লাব থেকে শুশুনিয়ায় রক ক্লাইম্বিং করতে গেলাম, তারপর কিছু লো অল্টিটিউড ট্রেক, হাই অল্টিটিউড ট্রেক, এইসব করতে করতে একদিন ক্লাবের সিনিয়ররা বললো যে যা এবার কোর্স করে নে। তো মাউন্টেনিং কোর্স করতে উত্তরকাশীতে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং আছে, সেখানে আমরা গিয়েছিলাম। তো আমি কোর্স করে ফিরলাম, যে বললে কামেটের কথা, কোর্স করে এটা 1997 সাল, 97 সালে আমি কোর্স করে যখন ফিরেছি, এটা এপ্রিল মাসে আমি কোর্স করে ফিরেছি। ফেরার পরপরই 7 দিনের মধ্যেই টিম বেরোনোর কথা, যে কামেটে যাবে। ক্লাবে আগে থেকে আলোচনা হচ্ছিল। তো কিন্তু এইটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। 96 সালে পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু ক্লাব থেকে একটা বাছাই করা টিম কামেটে গিয়েছিল আমাদের ক্লাবের ব্যানারে। কারণ কামেট এতটাই বড় পিক, কামেট হচ্ছে ভারতবর্ষের 3য় উচ্চতম শৃঙ্গ। হ্যাঁ, এবং ভারতবর্ষ থেকে যাওয়া যায় মনে হয় সব থেকে উঁচু জায়গা। হ্যাঁ, কারণ কি সেটা বললে অনেকে বুঝতে পারবে না। ভারতবর্ষের হাইয়েস্ট পিক হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবীও আছে, নন্দা দেবী সেকেন্ড, কিন্তু কাঞ্চনজঙ্ঘা নন্দা দেবী ইন্ডিয়ান দিক থেকে অ্যালাউড না। তো কাঞ্চনজঙ্ঘা ইন্ডিয়ান পার্টে হয়নি, যেটা আমি কাঞ্চনজঙ্ঘা পরে নেপাল দিয়ে গিয়েছিলাম। ইন্ডিয়ান টেরিটরিতে, ইন্ডিয়ান এলাকার মধ্যে সব থেকে উঁচু শৃঙ্গ হচ্ছে কামেট, সেটাও খুব বড়, 7757 মিটার, মানে প্রায় 8000 মিটারের কাছের একটা শৃঙ্গ। তো আগের বছরে যে বড় টিমটা গিয়েছিল তারা উঠছিল, বেস ক্যাম্পের পরে 6টা ক্যাম্প লাগাতে হয়। যখন ক্যাম্প 5 ওরা পৌঁছেছিল তখন ব্লিজার্ড শুরু হয়, তুষার ঝড়, এবং 2-3 দিন টানা যখন হলো, প্রায় 1 মানুষ সমান বরফ পড়ে গেল, তখন ওরা পালিয়ে আসতে বাধ্য হলো বেঁচে, কিন্তু সমস্ত ইকুইপমেন্ট ফেলে আসতে বাধ্য হলো। এবার এই ইকুইপমেন্টগুলো খুব দামি, বিশেষ করে কৃষ্ণনগর ক্লাবের কাছে তো এটা আরও দামি, কারণ একটা মফস্বলের ক্লাব। তো তখন সিনিয়ররা ঠিক করলো যে একটা ছোট টিম যাবে, ইকুইপমেন্টগুলো আনার চেষ্টা করবে। আর কিভাবে যাবে, অন্য কোনো দল ওই এলাকায় পৌঁছানোর আগেই যেতে হবে। আগের দলটা বর্ষার পরে পোস্ট মনসুন গিয়েছিল, তা আমাদের ঠিক হলো প্রি মনসুনের সব থেকে আগে যাব। তো আমি ততক্ষণে সবাই ফিরে 7 দিনের মধ্যে টিম বেরিয়ে গেলাম। এবার আর কি সুন্দরভাবে ক্লাইম্ব হয়ে গেল, মানে আমি না
টেরও পাইনি যে এত বড় একটা পিক। আমরা ক্লাইম্ব করলাম, আমি আর বসন্ত সিংহ রায়, বসন্ত দা আমার মানে মেন্টার বলা যায় মাউন্টেন সেই থেকে পাহাড়ে আপনাদের একসঙ্গে চলা একসঙ্গে শুরু। চলা। তো বসন্ত দ্বারা আমি ক্লাইম্ব করলাম, ইকুইপমেন্ট প্রচুর পেলাম, এমনকি অন্য দলেরও ইকুইপমেন্ট পেলাম। সেই ইকুইপমেন্ট খুঁড়তে খুঁড়তে একটা জায়গায় অনেক ইকুইপমেন্ট ছিল বরফের তলায় চাপা পড়া, খুঁড়তে খুঁড়তে একটা তাঁবু বেরিয়ে গেল, যে পুরনো তাঁবু। সেখানে পুরনো 91 সালে একটা জাট রেজিমেন্ট গিয়েছিল কামেট এক্সপিডিশনে, তারা ফেরার সময় ওখানে অ্যাভালাঞ্চে পড়ে। তো ওখানে দুটো ডেড বডিও পেলাম। আমরা ওই মার্ক করে আসলাম, পরে নিচে এসে দিল্লিতে খবর দিলাম, তারা পরে মানে তাদের উদ্ধার করলো, ডেড বডি আনলো। তো সব দিক থেকে খুব সাকসেস। আর আমারও শুরু হয়ে গেল জীবনটা, পর্বতারোহী জীবন, একটা মানে ওই যে স্টার্ট উইথ বিগ ব্যাং, মানে একটা একদম বড় কিছু দিয়ে শুরু হওয়া। মানে এটা যখন হলো, তারপর কি এলো পরপর কি এলো? তারপর কামেটের পরের বছরই আমরা গেলাম চৌখাম্বা। তো চৌখাম্বা মানে বিখ্যাত শৃঙ্গ এই জন্যই যে প্রতিটা শৃঙ্গ থেকে মানে একাধিক গ্লেসিয়ার তৈরি হয়, হিমবাহ, সেটা কোনো জায়গায় এসে শেষ হয়। এই চৌখাম্বা থেকে যে গ্লেসিয়ারটা শুরু হয়েছে, একটা গ্লেসিয়ার, সেটা হচ্ছে গঙ্গোত্রী গ্লেসিয়ার, যেটা গোমুখ খেয়ে এসে শেষ হয়েছে। তো এই চৌখাম্বা নামটা শুনলেই বোঝা যাচ্ছে 4টে খাম্বা, মানে ওই মাথায় 4টে পিক আছে, চৌখাম্বা 1, 2, 3, 4। তো আমরা 98 সালে গেলাম, একটা বড় টিম চৌখাম্বা। এবারও সাকসেস হলো। আমি সামিটের কিছুটা নিচ থেকে আমি ফিরে আসলাম, আমি চৌখাম্বা, আমার সামিট নেই, বসন্তদা গেল, কারণ বড় টিম হয়ে গিয়েছিল, লাস্টের দিকে খাবারের শর্টেজ হয়ে যাচ্ছিল। তো আমাদের পাহাড়ে কি হয়, যে দলেই যাক না কেন, কেউ একজন ক্লাইম্ব করা মানে দলের সাকসেস। তো আমরা সেইভাবেই মানি, টিম হিসেবে। তো তারপর তো প্রতি বছর কিছু না কিছু যাচ্ছি এইভাবেই। মানে এভারেস্টের কথাতে তো আসতেই হবে। তার আগে যেটা বলছিলাম দাদা, এই যে কাঞ্চনজঙ্ঘা বা নন্দা দেবী আমাদের ভারত থেকে ট্রেক করা যায় না, অ্যালাউ করা হয় না, এটার কারণটা কি? কাঞ্চনজঙ্ঘাকে মানা হয়, কাঞ্চনজঙ্ঘার যে বরফ, সেই বরফ থেকে ওখানকার যে লেপচা কমিউনিটি, তাদের আদি পুরুষ আর নারীর সৃষ্টি হয়েছে। সিকিমের হ্যাঁ, লেপচা কমিউনিটি। সিকিম এখন লেপচা আবার দার্জিলিংয়ের দিকেও চলে এসছে, কিন্তু ওই সিকিমের কাঞ্চনজঙ্ঘার একদম পায়ের কাছে যে লেপচা কমিউনিটি, তাদের বিশ্বাস, তাদের মানে একটা গোষ্ঠীর বিশ্বাস যে তাদের আদি পুরুষ আর নারী ওই কাঞ্চনজঙ্ঘার বরফ থেকে তৈরি হয়েছে। তো যেহেতু ওটা ভগবান হিসাবে মানা হয়, সেই জন্য ওদের বিশ্বাসে আঘাত না দেওয়ার জন্য, এগুলো লোকাল সেন্টিমেন্ট, সেই জন্য পারমিশন দেওয়া হয় না। মানে আগে কি কখনো হতো পারমিশন দেওয়া? না, কাঞ্চনজঙ্ঘা একবারই পারমিশন হয়েছে, 1976 সালে ইন্ডিয়ান মানে আর্মির ক্লাইম্ব হয়েছে, সেটা একমাত্র পারমিশন দেওয়া হয়েছিল সেখানে। এবং সেখানেও কেন মানে কাঞ্চনজঙ্ঘা ক্লাইম্ব নিয়েও কাঞ্চনজঙ্ঘার মাথার উপরে কেউ পা দিতে পারবে না, এরকম একটা ব্যাপার। এবার যখন প্রথম কাঞ্চনজঙ্ঘা ক্লাইম্ব হয়, এটা 1955 সালে, তো ওখানকার নামগিয়াল যে মানে রাজা, সে পারমিশন দিয়েছে, ঠিক আছে তুমি যেতে পারো, কিন্তু কাঞ্চনজঙ্ঘার মাথার উপরে যেন তুমি না ওঠো। তো বলছি ঠিক আছে। তো ফিরে এসে বললো আমি 5 ফুট নিচ থেকে চলে এসেছি, ব্রিটিশ টিম ক্লাইম্ব হয়েছিল, তো 5 ফুট নিচ থেকে নেমে এসেছি। তো নামগিয়াল তাতেও রাগ করলো, কেন, যে বলছি তুমি নিজেই তো 6.5 ফুট লম্বা, তা 5 ফুট নিচ থেকে নেমে আসলে তোমার মাথা তো কাঞ্চনজঙ্ঘার মাথায় ছিল, মাথার উপরে ছিল, তো তুমি এটা শর্তটা অন্যায় করেছো। তো এটাও সে একটু মানে রেগেছিল। তো এইরকম সেন্টিমেন্ট তো আছে, এইসব সেন্টিমেন্ট। তো যে কোনো শৃঙ্গই এলাকার দেবদেবী, এমন কোনো শৃঙ্গ আমি দেখিনি যাকে সেখানকার এলাকার লোকেরা পুজো করে না। একদম, নামগুলো তো সেই অনুযায়ী হয়। হ্যাঁ, নামগুলো যেমন আমরা এভারেস্টের নাম জানি, কিন্তু এভারেস্টের নাম আমরা জানি তখনকার সার্ভেয়ার জেনারেল, ফার্স্ট যে সার্ভে জেনারেল, তার নামে জর্জ এভারেস্ট। কিন্তু জর্জ এভারেস্টই নিয়ম করেছিল যে কোনো যেন বিদেশি নাম না রাখা হয়, প্রত্যেকটা কিন্তু লোকাল নাম রাখতে হবে, এবং এটা কিন্তু চলে এসছে। যার জন্য কাঞ্চনজঙ্ঘা এভারেস্টের কথা আগে বলি, এভারেস্টের কিন্তু একটা নাম আছে। এভারেস্ট তো নেপাল আর তিব্বতের বর্ডারে, কিন্তু নেপালে কিংবা তিব্বতে কোনো জায়গা থেকে এভারেস্ট বলে না। আমি যেমন নেপাল থেকে ক্লাইম্ব করেছি, আমার সার্টিফিকেটে লেখা আছে দেবাশিস বিশ্বাস ক্লাইম্ব মাউন্ট সাগরমাথা। আর আমি যদি তিব্বত থেকে ক্লাইম্ব করতাম, তাহলে ওটা আমার লেখা থাকতো চমলুংমা, মানে এটা একটা তিবেটিয়ান শব্দ, তার মানে পৃথিবীর মা, মাদার গডেস অফ দ্য আর্থ। আর সাগরমাথা নামটা অনেক পরে হয়েছে, চমলুংমা বহু বছর, মানে 1000 বছর আগে থেকে চমলুংমা, মানে সে পৃথিবীর মা। এবং আগে বিশ্বাস করা হতো সেখানে মিনিয়াসলামা বলে এক দেবী, সে মানে বাঘের পিঠে চড়ে ঘুরে বেড়ায়। তো এগুলো তো মিথ,
তো একদম। অনেকেই বলে, যেমন বিভিন্ন পিক নিয়ে বলে যে ওই পিকে কেন যায় না, ওই পিকে মিথ আছে, গেলে মানুষ বুড়ো হয়ে যায়, মানুষ চড়তে কৈলাস। পারবে না, বিভিন্ন পিক নিয়ে এরকম কথা আছে। কিন্তু মানে আমার কথা হচ্ছে, মিথ ততদিন থাকবে যতদিন অবধি সেখানে মানুষের পারমিশন, যাওয়ার পারমিশন থাকবে না। যতদিন সাউথ পোলে কেউ যেতে পারেনি, তখনও ওখানে বলা হতো যে ওখানে অনেক কিছু আছে, ওটা ফ্ল্যাট, ওটা পৃথিবীর বাইরের কিছু। তাহলে আপনি বলছেন যে যদি কৈলাসে কোনোদিন পারমিশন হয় তাহলে এই মিথগুলো চলে যাবে। নিশ্চয়ই, কারণ কৈলাস পিক এমন কোনো মানে এমন কিছু না যেটা ক্লাইম করা যাবে না। কারণ কি, কেন, আমরা তো স্ট্রাকচারটা দেখি, তো ওই স্ট্রাকচার অনেকে বলে যে এত কঠিন স্ট্রাকচার, এত কঠিন খাড়া দেওয়াল, ওর থেকে অনেক খাড়া দেওয়াল পিক ক্লাইম হয়েছে। আমি লেডি ফিঙ্গার বলে একটা কারাকোরমে পিক আছে, একদম লেডি ফিঙ্গার যেরকম আঙুল, এরকম আঙুলের মতন খাড়া হয়ে আছে। এরকম স্ট্রেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দেখে নিতে পারো, নেটে যে কেউ দেখতে পারে লেডি ফিঙ্গার কারাকোরাম। তো সেই পিক যদি ক্লাইম হতে পারে, তো মানে কৈলাস ক্লাইম না হওয়ার মতন কিছু না। আমি শিবলিঙ্গ ক্লাইম করেছি, শিবলিঙ্গ এরকম খাড়া উঠে গেছে, আমি বলি পৃথিবীর সব থেকে উঁচু শিবলিঙ্গ। সেটা যদি আরোহণ হতে পারে, তাহলে কৈলাস না আরোহণ করার মতন কিছু না। মানে আমি টেকনিক্যালিটির দিক থেকে একদম, বলছি। একদম। পারমিশন যদি দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে নিশ্চয়ই 2 বছর কিংবা 3 বছর কিংবা 5 বছর কোনো না কোনো সময় এটা ক্লাইম হয়ে যাবে। তাহলে যে এগুলো বলে যে অনেকে গেছেন, অনেকে চেষ্টা করেছেন কিন্তু পারেননি, এটা মানে এবং বললাম তারা তো, ফিরে এসে অনেক কিছু বলেছেন যে চুল দাড়ি বেড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, বয়স বেড়ে যাচ্ছে, মানে এগুলো কি তার মানে সত্যি গল্প? এখন ভূতের গল্পেও যেরকম হয় না যে হ্যাঁ আমার অমুকের বাড়িতে সেখানে দেখা গেছে দাঁতে করে কলসি নিয়ে চলে গেছে, কিন্তু আমি নিজে তো দেখিনি যে কেউকে দাঁতে করে কলসি নিয়ে যেতে। সেরকম আর কি, যে যতদিন এরকম থাকবে না, এই বাধা নিষেধ থাকবে, ততদিন এইসব গল্প চলতে থাকবে। কিন্তু বাধা নিষেধ উঠে যাক, তারপরেও যদি বহু লোক যেতে যেতে তাও তারা যদি এরকম বুড়ো বুড়ো হয়ে নেমে আসে, তখন আমি মানব। এই মুহূর্তে আমি মানতে রাজি নই। তার মানে পারমিশন যদি দেওয়া হয় তাহলে আপনি অবশ্যই যাবেন, তাই আমি তো? যেতে পারবো কিনা জানি না, কারণ মানে হয়তো আমি আমার ক্যাপাসিটির বাইরেও হতে পারে। আমার ক্যাপাসিটিতে আমি চড়তে পারবো না, তার মানে এইটা যে অসম্ভব পারবে কিছু না। তা না, সেটা তো না। এটা যখন বললেন দাদা, তাহলে একটুখানি জানতেই চেষ্টা করব। এই যে এতগুলো আপনি শৃঙ্গ জয় করেছেন, কোনটা সব থেকে কঠিন মনে হয়েছে? এইটা বলা খুব মুশকিল, কারণ কারো প্রতি ইনজাস্টিস হবে। কারণ যেদিন যেই শৃঙ্গে যাচ্ছি না, সেদিন সেটাই কঠিন। তার মধ্যেও কিছু শৃঙ্গ কঠিন, কিছু শৃঙ্গ একটু সোজা। সেটা হচ্ছে শৃঙ্গের কী কী ডিফিকাল্টিজ আমরা ফেস করি তার উপর। সেই হিসাবে কাঞ্চনজঙ্ঘা বেশ কঠিন শৃঙ্গ। আবার কঠিন শৃঙ্গরও কিছু মানে কিভাবে ডিফাইন করব, ধরো বলছি অন্নপূর্ণা। অন্নপূর্ণা হচ্ছে পৃথিবীর 10ম উচ্চতম শৃঙ্গ, 10th হাইয়েস্ট পিক। আর পৃথিবীতে 14টা পিক আছে যারা 8,000 মিটারের উপর, আমরা বলি 14,800। তার মধ্যে এভারেস্ট ক্লাইম হয়েছিল 1953 সালে। তারও 3 বছর আগে পৃথিবীতে সবথেকে প্রথম এই 8,000 মিটার পিক ক্লাইম হয়েছিল, সেটা হচ্ছে অন্নপূর্ণা। প্রথম 1950 সালে ফ্রান্সের একটা টিম, মরিস হার্জাক, সেই টিমের লিডার, ক্লাইম হয়েছিল। কিন্তু আজ অবধি সব থেকে কম ক্লাইম হয়েছে, আর সব থেকে বেশি মৃত্যু। হ্যাঁ, মানে এটা আমরা যখন শোনা গিয়েছিলাম যায়। তখন 47% ডেথ রেশিও ছিল। আমি যখন ক্লাইম করেছি, এখন এভারেস্ট প্রায় 8,000 লোক ক্লাইম করেছে। আমি আপনার অন্নপূর্ণা 1 এর ভিডিওটা দেখেছি, ওটার ওই অন্নপূর্ণা ভিডিওটা 1, আমি হ্যাঁ, দেখেছি। অন্নপূর্ণায় অনেক পিক আছে, 1 2 3 4 5 6, গঙ্গাপূর্ণা, মৎস্যপুচারে অনেক পিক আছে অন্নপূর্ণা রেঞ্জে। কিন্তু অন্নপূর্ণা 1-এর কথাই আমি বলছি। অন্নপূর্ণা সবার আগে ক্লাইম হয়েছে, আজ অবধি সব থেকে কম ক্লাইম হয়েছে। আমি বললাম না, এভারেস্ট আজ অবধি 8,000 মিটার লোক, 8,000 প্রায় 8,000 লোক ক্লাইম করেছে। অন্নপূর্ণা আমি যখন ক্লাইম করেছিলাম 130-140, কাঞ্চনজঙ্ঘা 200-250 এরকম। আর তখন 47% ডেথ রেশিও, মানে 100 জন লোক গেলে মা অন্নপূর্ণা কাছে রেখে দেন 47 জনকে তখন। এখন একটু কমেছে ডেথ রেশিও, হ্যাঁ, যত দিন যাচ্ছে ক্লাইম বেশি হবে, অ্যাক্সিডেন্ট কম হবে। আর মনে হয় ইকুইপমেন্টসও একটু আস্তে আস্তে অ্যাডভান্স ইকুইপমেন্ট তো হচ্ছে। যতদিন যাবে হবে, আরো হ্যাঁ, advance হবে। অ্যাডভান্স হবেই। আমরা আরও ওয়েদার ফোরকাস্টগুলো পাবো। কিন্তু অন্নপূর্ণার যন্ত্রণাটা কি, অন্নপূর্ণা ওয়েদারের জন্য হয় না। অন্নপূর্ণা যেই জায়গাটা দিয়ে ওঠা, সেই রাস্তাটা অ্যাভালাঞ্চ প্রোন, যে কোনো মুহূর্তে অ্যাভালাঞ্চ আসতে পারে। এবং আমি যখন গেছি আমার উপর দিয়ে অ্যাভালাঞ্চ আসছে, সেই মুহূর্তে আমি জানি যে আমি মারা গেছি। তো কেন, সেটা আমি টের পেয়েছিলাম যখন আমি গিয়েছিলাম। কীরকম, তার আগে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা ক্লাইম করেছি। তো অন্নপূর্ণা ঠিক আছে 10 নম্বর, 1 নম্বর 3 নম্বর হয়ে গেছে। তো অন্নপূর্ণাকে যেন একটু আমরা ভেবেছিলাম হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। আর আরেকটা জিনিস যেটা করেছিলাম, যে আমরা তো এখান থেকে খবর পেলে উড়ে যেতে পারছি, তাহলে আগে গিয়ে ওইখানে মিটিং, সেখানে কাগজ, এত কিছুর জন্য সময় নষ্ট না করে আমরা আমাদের ওখানকার যে এজেন্সির আমাদের যে কাউন্টার পার্ট, তাদের কাছ
কাছে যোগাযোগ রাখবো তাদের সাথে, এবং লাস্ট মোমেন্টে যাব। ওরা যখন বলবে হ্যাঁ রুট ওপেন হয়ে গেছে, এই হয়েছে, তোমরা চলে আসো, বেস ক্যাম্পে পৌঁছো, সেই বুঝে ব্যাক ক্যালকুলেশন করে আমরা যাব। তো এই করতে গিয়ে অনেকটা পিছিয়ে গেছি। আচ্ছা। অন্নপূর্ণা সবার আগে ক্লাইম্ব হয়, অন্নপূর্ণার সিজনটা একটু আগে আসে। তো সবগুলো যেমন এপ্রিল মে, অন্নপূর্ণা হচ্ছে মার্চ এপ্রিল। তো আচ্ছা। আমরা কিন্তু যেহেতু আমরা মাথায় আছি যে আরে ওখান থেকে খবর পাঠাবে তবে যাব, এবার ওরা যতক্ষণে ক্যাম্প 1 ক্যাম্প 2 এস্টাবলিশ করে ফেলেছে তখন আমাদের খবর দিচ্ছে, দাদা ক্যাম্প 2 হয়ে গেছে, এবার তোমরা আসো। এবার আমরা দেরি যখন হয়ে গেছি, গেছে। হ্যাঁ আমরা যখন গেছি ততদিনে বাকি যে ক্লাইম্বাররা তারা উপর নিচে ওঠানামা করে অ্যাক্লামেটাইজ হয়ে বেস ক্যাম্পে বসে আছে। এবার এবার কি হয়েছে, আমরা যখন গেছি তখন দেখছি এরপরে তো ওরা সাবমিট করার জন্য দৌড়চ্ছে। তো আমাকে তো ওদের সঙ্গে পেস মেলাতে গেলে, ওইভাবে দৌড়তে গেলে তো আমি মারা পড়ে যাব, কারণ আমাকে তো ওঠানামা করতে হবে, আমাকে তো হ্যাঁ। অ্যাক্লামেটাইজ করতে হবে। তো আমরা সেই দিন গিয়ে কোনো মতে জিনিসপত্র গোছালাম, পরের দিন উঠে গেলাম ক্যাম্প 1। ক্যাম্প 1 উঠে মালপত্র রেখে নেমে আসলাম। তারপরের দিন আবার ক্যাম্প 1 হয়ে ক্যাম্প 2, ক্যাম্প 2তে আবার মালপত্র রেখে নেমে আসলাম। ক্যাম্প 2-র উপরে ওঠে না অন্নপূর্ণায়। কেন, সেটা আমরা যখন ক্যাম্প 2 থেকে যাচ্ছিলাম তারপর বুঝলাম কি হয়েছে। ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3-তে পুরো অ্যাভালাঞ্চ প্রোন এলাকা, ওখানে অ্যাভালাঞ্চ আসে। তো আমি যখন বেস ক্যাম্পে পৌঁছলাম, আমার এক বন্ধু টাং ফিডিং তুরস্কের মারা গেছে একটা এক্সপিডিশনের পরে সিসা পাংমাতে গিয়ে, ও আর ফিরে আসেনি, হারিয়ে গেছে, লস্ট। তো ও ওখানে আমাকে বেস ক্যাম্পে দেখা হয়েছে বলছে আরে তুমি অন্নপূর্ণায় চলে এসছো, তুমি জানো। ওর সঙ্গে আমার তার আগে কাঞ্চনজঙ্ঘা অন্নপূর্ণা এভারেস্ট দেখা হয়েছিল। বলছে তুমি জানো অন্নপূর্ণার ডেঞ্জার কত ডেঞ্জার। এলাম না ঠিক আছে জানি ডেঞ্জার। বলছে কত ডেঞ্জার তুমি জানো না, হয় তুমি বেউকুফ, না হলে কিছু না বুঝে চলে এসছো, ইডিয়াট আর কি, আর না হলে কিছু জানো না। আমি বললাম না, আমি পড়াশোনা করেই এসেছি। বলছে আরে অন্নপূর্ণাতে এখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করলেও একটা মিস হওয়ার ভয় চান্স আছে, অন্নপূর্ণাতে কোনো চান্স নেই, আমি উঠবো না। মানে ও এরকম বললো আমাকে, মানে এতটাই ভয় ধরিয়ে দিল। তো যখন ক্যাম্প 2 থেকে আমরা ক্যাম্প 3 উঠছি, তখন ওই দেখলাম যে রাস্তাটা দিয়ে উঠছি সেটা অ্যাভালাঞ্চের মাঝখান দিয়ে, কিন্তু যখন মাঝামাঝি উঠেছি তখন সেই ভয়ঙ্কর এক অ্যাভালাঞ্চ। ওখান থেকে তো একটা ওয়ালে উঠছি, সেখান থেকে তো বাদিক ডান দিকে দৌড়ানোর কোনো ব্যাপার নেই। হ্যাঁ, একটা ওই দড়ি লাগানো হয় আগে, সেটাকে ওই ওয়ালে লাগানো হয় বলে ফিক্সড রোপ বলে, সেই ফিক্সড রোপে জুমার লাগিয়ে আমরা ঠেলে ঠেলে উঠছিলাম। জুমার মানে একটা এমন একটা ইকুইপমেন্ট, সেটা দড়িতে একদিকে মুভ করে, নিচের দিকে আটকে যায়। তো সেটা দিয়ে যখন মাঝামাঝি উঠেছি, নেমেছে অ্যাভালাঞ্চ নেমেছে। তো আমি কিছু উপায় নেই, আমরা ওই এটাকে টাইট করে, রোপটায় জুমারটা টাইট করে দেওয়ালে শুয়ে পড়লাম, যতটা অ্যাভয়েড করা যায়, কারণ উপর থেকে একটা চাং পড়লেই তো আমি মরে যাব। তো কিছুক্ষণ বাদে বেরিয়ে গেল, তো আমি তো তখন জানি মারাই গেছি, কারণ অ্যাভালাঞ্চে কেউ বাঁচে আমি তো জানি না, শুনিনি। মানে ওই সময়ের অনুভূতিটা কি, মানে আর কিছু বুঝতে পারছেন না আই থিঙ্ক, মানে না, তখন আমার শুধু মাথায় আছে যে এই ধাক্কার থেকে নিজেকে বাঁচাতে হবে। তো দেওয়ালে শুয়ে থাকলেই ম্যাক্সিমাম বাঁচতে পারবো। উপর থেকে এসছে, আমার উপর দিয়ে ঝাপটা মেরে বেরিয়ে গেছে। কিন্তু আমি পরে যেটা মানে রিয়ালাইজ করলাম, পরে যেটা বুঝলাম যে কেন বেঁচে গেছি, সেটা হচ্ছে ওই ধাক্কা খেতে খেতে বরফগুলো সব পাউডার স্নো হয়ে গেছিলো, কিন্তু তার মধ্যেও একটা দুটো নিশ্চয়ই বরফের চাং ছিল, কিন্তু লাকিলি আমার গায়ে কিছু লাগেনি। এবার কিছুক্ষণ বাদে ঝেড়ে টেরে বুঝলাম বেঁচে আছি। তো চিমটি কাটার তো উপায় নেই, কারণ উপরে ফেদার জ্যাকেট থাকে, তো এতটাই মোটা ড্রেস, তো কিন্তু বুঝে গেছি যে বেঁচে আছি। এবার আবার ওঠা, শুধু তাই না, উঠলেন আর নেমে আসেন না, নেমে আসবো কি, আরে বেরিয়েছি, আর একবার অ্যাভালাঞ্চ এসে গেছে, সেকেন্ড টাইম তো আর আবার আসার আগে তো আমি উঠেই যাব। বরঞ্চ নেমে এসে পরের দিন উঠলে তো আবার অ্যাভালাঞ্চের পড়তে হবে, ওর মধ্যে চান্স থাকবে। এবার শুধু তাই না, ওই উপরে ক্যাম্প যখন 3 লাগালাম, ক্যাম্প 3 একটা বড় ফাটল ক্রিভাসের এক পাশে লাগানো ছিল, মানে তাঁবু লাগিয়েছি। তো আমি আর বসন্তদা শুয়ে আছি, আরও কিছু বিদেশিরা যারা আগের দিন উঠেছে তারাও তাঁবু লাগিয়েছে ওখানে। তো কিছুক্ষণ যেই একটু শুয়েছি, শেরপাড়া একটু নিচে গেছিলো আর একটু কিছু জিনিসপত্র তুলে আনতে, মাঝামাঝি অনেক সময় অনেক বেশি মালপত্র হলে মাঝখানে একটা জায়গায় ডাম করে রেখে আসি, তো সেটা রেখে এসেছিলাম। তো শেরপাড়া নিচে নেমেছে, এমন সময় একটা হুড়মুড় করে বিরাট আওয়াজ, যেন কিছু একটা ভূমিকম্পের মতন হচ্ছে, ভেঙে চলে যাচ্ছে। তো বসন্তদা উঠে বললো যে দেখ তো কী হয়েছে। আমি চেনটা খুলে বাইরে তাকিয়ে বললাম যে ওই পাশের একটা আইস টাওয়ার ভেঙে পড়েছে, 2টো আইস টাওয়ার। সে আইস টাওয়ার এরকম না যে হয়তো 5 তলা 7 তলা বিল্ডিং,
বিরাট দুটো বিল্ডিং ওরকম ভেঙে পাশ দিয়ে ধসিয়ে নিয়ে চলে গেছে। এবার বসুন্ধরা বলছে তুই এরকম বসে আছিস বিমানু? ইজিলি তো বলছেন আমি বললাম আবার। দেখো আমি ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, আমি জানি এই প্রবাবিলিটিতে লাস্ট 50 বছরে ভাঙেনি, তো আবার যদি ভাঙতে হয় আবার 50 বছর ওয়েট করতে হবে, তো ন্যাচারালি ভেঙে চলে গেছে, এখন আর ভেবে লাভটা কী আছে, বরঞ্চ তাঁবুতে তুমি স্লিপিং ব্যাগে ঢুকে আছো, শুয়ে থাকো, আপাতত আজকে রাতে আর কিছু ভাঙছে না। তো এই কি ভয়ঙ্কর কনফিডেন্স, এটা না, না না। হলে সম্ভব নয়। গত 50 বছরে ভাঙেনি, তা আজকে যদি ভাঙে তাহলে সেকেন্ড বার ভাঙতে গেলে তো আবার 50 বছরের মতন একটা ওয়েট করতে হবে। তো বসুন্ধরাকে বললাম তুমি নিশ্চিন্ত থাকো। এইবার কি হলো, পরের দিন সকালে উঠে দেখি সবাই নেমে চলে গেল ওই দুটো ধাক্কায়, মানে দুটো ধাক্কায় ওরা ওদের কনফিডেন্স পুরো জিরো হয়ে গেল। ওরা বললো না আর উপরে যাবো না, এত বারবার মানে ধাক্কা আসছে, নেমে গেলো। কিন্তু আমি বোঝাতে পারলাম না ওদের যে যা ধাক্কা আসার তো কালকে এসে চলে গেছে, তো তোমরা তো তারপরে বেঁচে আছো, তারপরে তাহলে নামছো কেন, আবার তো তোমাদের এর মধ্যে উঠে আসতে হবে। আমরা দুই বাঙালি বীরপুঙ্গব উঠলাম এবং ক্লাইম্ব হয়ে গেল। মাত্র 10 দিনে ক্লাইম্ব হয়েছিল, বেস ক্যাম্পে পৌঁছানোর পর মাত্র 10 দিনে ক্লাইম্ব হয়েছিল। এটা হচ্ছে ওই মানে অ্যাভালাঞ্চের তারাতে আমাদের ক্লাইম্ব হয়ে গিয়েছিল। সেই জন্য অনেকেই পরবর্তীকালে এখানে বলতে শুরু করেছিল যে 10 দিনে অন্নপূর্ণা ক্লাইম্ব হয় না, সুতরাং এদের ক্লাইম্ব হয়নি। তো কিন্তু সেই ভিডিও তো আছে। আছে না, 10 দিনে ক্লাইম্ব হয় না সুতরাং ক্লাইম্ব হয়নি, ঠিক আছে, যে যা বলে খুশি হয়, আমার দরকার নেই জনে জনে সবাইকে ভুল প্রমাণ করার। আমার কাছে ভিডিও আছে, আমার কাছে গল্প আছে, আমি নিজে জানি আমি ক্লাইম্ব করেছি। কে কী মনে করলো কি না করলো কাউকে জবাবদিহি করার জন্য আমি ক্লাইম্ব করতে যাই না। অদ্ভুত না, মানে এই যে বারবার ধরুন মৃত্যুকে এতটা কাছ থেকে দেখা, আবার ফিরে আসা, মানে এটাও মনে হয় একটা আলাদা কনফিডেন্স দেয়। মাঝে মাঝে আমার মনে হয় কেউ যেন আমাকে বাঁচিয়ে নিয়ে আসে বারে বারে। কতবার মানে ক্রিভাসে পড়ে গেছি, কতবার একবার পড়ে গিয়ে কান অর্ধেক কেটে গেল, আমি একা, তখন মনে হলো এত বাড়ি খেয়েছি যে মানে হ্যামারেজ হয়ে গেছে, তো চারপাশে কিছু কেউ নেই, আমি বরফের দলা তুলে কানে আটকে কোনো মতো রক্তটা আটকানোর চেষ্টা করছি, কিন্তু সেই গলগল করে কান এখানটা এখনও এখানে হাত দিলে বোঝা যায়। তো কত কিছু হয়েছে, কতবার চোট পাই, উপরে স্কি করতে গিয়ে পড়লাম, দুটো হাঁটু ঘুরে গেল, তারপর তো এত যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা পুরো, মানে আমি উপর থেকে সেই মানে রেগলিং করে নামা, হাতে ভর দিয়ে দিয়ে নিচে নামলাম, নিচে নেমে কোনো মতে সেই মানালি অবধি পৌঁছলাম, সেটা মানালির উপরে স্কি করছিলাম, তো মানালি অবধি পৌঁছলাম, তারপর হসপিটালে থেকে কোনো ট্রিটমেন্ট নেই, সেইভাবে একা একা ফিরলাম কলকাতায়। ওই অবস্থায় ওই মানে পা অবস্থায় চলছে না। পা চলছে না, একা একা ফিরলাম, মানে ভয়ঙ্কর সেইটা। তারপরে একটু পা যখন একটু হাঁটতে পারছি তখন আবার ধওলাগিরি এক্সপিডিশন চলে আসলো, তো আমি তখন সিঁড়িতে উঠতে পারছি না, কিন্তু কি মনে হলো যাই না, যেখানে আটকাবে সেখান থেকে ফিরে আসবো, সেই তো ধওলাগিরি চলে গেলাম। তখন বসতে পারতাম না, বসতে গেলেই মানে একটা খুব ব্যথা। অদৃশ্য কিছু আছে যেটা আপনাকে সাপোর্ট করে। নিশ্চয়ই আছে, তা নাহলে আমার বেঁচে থাকার কথা না। পাহাড়ে তো আমরা বারবার শুনি যে এই ভগবান, প্রত্যেকটা পাহাড়ই কিন্তু মানে ভগবানের স্বরূপ যেটা বলা হয়। কখনো সুপার ন্যাচারাল কিছু ফিল করেছেন পাহাড়ে গিয়ে? হ্যাঁ, করেছি করেছি কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এমনকি সেটা যে ওখানে অক্সিজেন কম বলে, আমার ব্রেনে অক্সিজেন কম যায় বলে ভুলভাল জিনিস ভাবি, হ্যালুসিনেশন। তো আমার মনে হয় যে কেউ আমার সঙ্গে কথা বলছে, কারোর সঙ্গে আমি থাকছি, সময় কাটাচ্ছি। তো সেই চিন্তা ভাবনা থেকেই পরবর্তীকালে যখন আমি দেখি যে শেরপাড়া যখন পাহাড়ে হাঁটে, ওরা কিন্তু একটা চ্যান্টিং করে সবসময় যে ও মণিপদ্মে হুম, ওম মণিপদ্মে হুম, মানে ও ভগবান তোমার পায়ে আমি তোমাকে সমর্পণ করলাম আমাকে। তো তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, এরা যখন এটা বলে তার মানে নিশ্চয়ই কিছু একটা মনে জোর পায়, তাহলে আমি কেন বলবো না। তো আমিও ওম নমঃ শিবায় বলতে থাকি, তো বলতে থাকি, তাতে আমি জানি না তাতে আমার জোর আসে কি না জানি না। কিন্তু এখন আমাকে কদিন আগেই একজন কোশ্চেন করেছিল, বলে যে তুমি প্রাণায়াম করো কি, তুমি মেডিটেশন করো? আমি বললাম যে হয়তো না, কিংবা হয়তো করি, হয়তো আমার অজান্তেই যেটা আমি করি, আমি যখন এই ফ্রি টাইমে বসে আছি আমি মনে মনে যেন অটোমেটিক ওই গুনগুন করে চলে আসে ওম নমঃ শিবায়। আর হয়তো ওটাই আমার মানে ওই প্রাণায়ামও হয়ে যায়, ওটাই হয়তো আমার ধ্যানও হয়ে যায়। পাহাড়ে থাকাকালীন মানে অনুভব হয়েছে এরকম হ্যাঁ, কিছু? পাহাড়ে থাকাকালীন আমার সবসময় অনুভব হয় যে আমার সঙ্গে এরকম আছে। তো একবার তো এরকম আমি মানে ঘুমাচ্ছি না জেগে আছি কিংবা মানে সেটাও বুঝতে পারছি না, দেখছি যে আমি একটা বড় যেন একটা মন্দিরের মতন চাতালে, যেমন সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলো হয় না, বড় বারান্দা, ওরকম একটা বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছি।
তো আমি তখন একটু অবাক হলাম যে আমি খুব একটা এই ধার্মিক গোছের না, যে মন্দির দেখলাম ছুটে গেলাম, মানে আমি জেনারেলি একটু কম, যে কিছু পেলাম সঙ্গে সঙ্গে মাথা ঠুকতে শুরু করলাম, আমার আসে না, মানে সো কল্ড হয়তো নাস্তিক, মানে হ্যাঁ, সেটা সেইভাবে। তো খানিকটা বোঝাই হ্যাঁ, গেল, মানে কৈলাস নিয়ে আপনি কিন্তু বেশ স্ট্রেট ফরওয়ার্ড। না আমি মানে যেটাকে আমি বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করি একদম। সেভাবেই। তো সেই হিসাবে নাস্তিকই বলা যায়। তো কিন্তু ওইখানে আমি দেখছি, যেন আমি সামনে প্রত্যক্ষ করছি যে একটা মন্দিরের মধ্যে আমি হেঁটে যাচ্ছি, ঢুকে যাচ্ছি অনেক লম্বা। তো যেতে যেতে একজন আমাকে বললো, আরে তুমি এখানে কী জন্য এসছো? আমি বললাম যে এরকম, তো এটা মনে হচ্ছে শিবের মন্দির, তো পুজো দিতে এসেছি, সবাই আসে। তো এবার আমি সেরকম একটা ধুতিও পরে আছি, একটা আমার মানে এত পরিষ্কার দেখা যে ধুতির পাড়টাও আমার মাথায় আছে, এখনও আমি বলতে পারবো পাড়ের ডিজাইনটাও কীরকম, মানে এতটাই আমার পরিষ্কার মানে স্পষ্ট দেখতে পাচ্ছি, এত এতটা। স্পষ্ট। খালি গা, উপর মানে যেরকম হয় স্নান করেছি যেন, মানে ধুতি পরেছি, মানে যেটা আমি না সেরকম ঢুকছি। ঢুকতে ঢুকতে দেখলাম একটা লাইন, তো এই লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হবে, মানে আমি আরও বিরক্ত হচ্ছি নিজের উপর, যে তুই তো কোনোদিন আসিস না, এমন আসলি এরকম একটা লম্বা লাইনের পিছনে দাঁড়িয়ে তোকে দর্শন দিতে হবে, দর্শন করতে হবে। তো যাচ্ছি, এর মধ্যে দেখছি ধাক্কাধাক্কি হচ্ছে, যেরকম হয় আর কি। তো ধাক্কাধাক্কি হচ্ছে, আমি আরও বিরক্ত হচ্ছি নিজের উপর। এই করতে করতে একসময় দেখি এর মধ্যে এক পুরোহিত গোছের কেউ এসে বললো, তুমি খালি হাতে এসছো, এখানে তো পুজো দিতে হয়। তো আমাকে একটা কাঁসার থালা এরকম হাতে ধরিয়ে দিল, কানা উঁচু কাঁসার থালা, মাঝখানে সেই আলো চাল, তার মধ্যে ওই যেরকম হয় একটু বাতাসা কলা সব দেওয়া। তো আমি সব নিয়েই যাচ্ছি। তো এই ধাক্কাধাক্কিতে কিছুক্ষণ তারপরের কাট, তারপরের শট হচ্ছে আমি ছিটকে বাইরে পড়ে আছি, সব আলো চাল ছড়িয়ে গেছে, থালা ছড়িয়ে গেছে। তো আমি খুব বিরক্ত নিজের উপর। তো তখন দিকে একজন হেঁটে আসছে, একটা ক্যারেক্টার, সে বলছে, তুমি কেন এসছো? তো আমি দেখতে পাচ্ছি এই শিব, মানে আমারই মতন আরেকজন, একটু শক্তভক্ত চেহারা। তো আমি বললাম, আরে সবাই তোমার দর্শন করতে আসে, তো আমিও এসেছি। তো বলছে, না আমি কি তোমাকে ডেকেছি? আমি বললাম, না তা কেন, কেউ ডাকো নাকি তুমি? সবাই তো এমনি আসে। বলছে, না আমি যদি ডাকবো তবে তুমি আসবে, না হলে আসবে না। তো আমার পরে তারপর সেইটা আমি জানি না, এটা আমাকে কেন, আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম, এটা হয়তো আমি আমাকে বোঝাচ্ছি যে আমার মধ্যে কোনো একটা অহংকার হয়েছে, যে আমাকে এ ডাকছে না, ও ডাকছে না, আমি এত মানে এরকম ক্লাইম্ব করেছি, আমি হয়তো বড় একটা মাউন্টেনিয়ার, তো ওখানে পাহাড় নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে তো আমাকে ডাকা উচিত। তো এটা তখন থেকে আমি ঠিক করেছি যে না, আমাকে চোখে আঙুল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে তোমাকে যদি প্রপার রেসপেক্ট দিয়ে কেউ না ডাকে, তুমি যাবে না, সে তোমার শিবের মন্দির হোক আর যেই হোক। তো এই সব ফিলিংসগুলো আমার আসে, কিন্তু এগুলো সব ওইখানেই আসে, এখানে আসে না। ওই হ্যালুসিনেশন পিরিয়ডেই হয়তো এসব হয়, এখানে আসলে ঘোর বাস্তবের মধ্যে থাকি আমি। শুনেও কিন্তু খুব অবাক লাগলো, মানে পাহাড়ে অনেকেই বলেন, মানে ধরুন আমি তো নর্থ বেঙ্গলে খুব ঘোরাঘুরি করি, আমার খুব ভালো লাগে, মানে পাহাড় আমি ভালোবাসি, আপনার মতো ভালোবাসা নয়, পাহাড়ে অত উপরে ওঠার ক্ষমতা আমার নেই, কিন্তু পাহাড় আমার ভীষণ প্রিয়, মানে আমার পাহাড়ে গেলে মনে হয় যে আমি ভুল করে এখানে জন্মেছি, ওখানে জন্মালে হয়তো ভালো হতো। তো ওখানেও আমি দেখেছি যে ওখানকার মানুষজনেরা, তারাও অনেকেই, বিশেষ করে এই শেরপা সম্প্রদায়, লেপচারা যারা ওনারা রয়েছেন, ওনারা কিন্তু খুব মানে খুব রেসপেক্ট করেন পাহাড়ের, মানে ওনাদের দেবতা ধরুন বুদ্ধাকে ওনারা মানেন, কিন্তু ভগবান শিবের প্রতি একটা আলাদা সম্মান ওনাদের আছে, মানে পাহাড়কে ওনারা শিব রূপে দেখেন, মানে সে শুধু কিন্তু কৈলাস নয়, অনেক পাহাড়ের ক্ষেত্রে আমি দেখেছি মানে ভগবান শিবের কথা ওনারা বলেন। আসলে আমি শেরপা নিয়ে একটা বই লিখেছি। আমি দেখেছি কোনো জায়গায় যেন বৌদ্ধ ধর্ম আর শিব মিলেমিশে গেছে। একদম। যেমন মন্দিরে যেই চোখগুলো আঁকে, ওটা তো বুদ্ধের চোখ না শিবের চোখ, আমি তো কোনো ফারাক বুঝি না। তারপর ওই ত্রিশূলের মতন, ইভেন আমি যখন কাঞ্চনজঙ্ঘা মুভিতে তুমি যদি দেখো, ওকথাং বলে একটা জায়গায় লাস্ট, এটা শেষ প্রার্থনা স্থল, সেটা শিবেরই। ওখানে কিছু ত্রিশূল গোজা আছে এবং নিচের লোকেরা এসে পুজো দেয় ওখানে। আমাদের সঙ্গে যে শেরপাড়া, তারাও কিন্তু ওখানে পুজো দিল। তারা কিন্তু বলছে না যে এটা তো শিব, আমাদের না না উপাস্য না, দেবতা না। শিব ওদের ভারী প্রিয়, মানে এটা আমি অ্যাকচুয়ালি আমি একটুখানি মানে শিবের প্রতি দুর্বল, মানে এবং বুদ্ধার প্রতিও দুর্বল এবং আমি তো জানি অদ্ভুতভাবে। শিব হচ্ছে, আমার মনে হয় শিব হচ্ছে সব থেকে ওল্ডেস্ট মাউন্টেনিয়ার, কারণ আমরা একদম। ইয়াকে মালপত্র নিয়ে যাই, শিবের সঙ্গে একটা ইয়াক গোছের কেউ একদম। আছে। আচ্ছা, আমরা আইস্যাক্স ইউজ করি, ও শিবের হাতে ত্রিশূল চিমটা থাকে। আমরা এই ঠান্ডাতে যেমন এই যে শিব ছাই মাখে, আমরা জানি ছাই মাখলে সেটা মানে টেম্পারেচার রেজিস্ট্যান্সের কাজ করে। আমরা রোপ ইউজ করি, রোপটাকে আমরা বলি লাইফ লাইন। শিবের গলাতে ওই রোপটাকেই হয়তো কেউ ভুল করে সাপ বানিয়ে দিয়েছে। তো হতে পারে, আমার যা মনে হয়। শুধু তাই না,
যদি যখন মাকালু দিকে যাচ্ছি, মাকালু হচ্ছে মহাকাল শিব, এবং মাকালুতে যখন যাচ্ছি যে একটা জায়গায় আছে দুটো কালো কালো পাথর, তো আমাকে বলছে ওই দেখো শিব মহারাজ আর পার্বতী, পার্বতী হচ্ছে গর্ভবতী পার্বতী, তার কাঁধের উপর দিয়ে শিব হাত হাত রেখেছে। রেখেছে। তো ওইটা, তারপর বলছে এই দেখো এই যে ঝর্ণাটা, এই পাশে ঝর্ণাটা নামছে, এই ঝর্ণাটা কিন্তু শিব মহারাজ, ওরা মহারাজ, ওখানকার মহারাজ শিব। বলছে শিব মহারাজ উপর থেকে ঘোড়া করে নামতো, তো ঘোড়া চালিয়ে আসতো মহারাজ, তো ঘোড়া করে নামতো, তো আমরা বললাম যে এখানে জলের কষ্ট, তো শিব বললো আচ্ছা ঠিক আছে, বলে আংটা দিয়ে খুঁচিয়ে দিল, ওখান থেকে জল, বলছে এই জলের কোনো সোর্স নেই, মানে সব কিছুতেই ওখানে শিব, একদম না, শিব। পাহাড়ে কিন্তু ওরা এই যে জলের সোর্স গুলো দাদা, মানে সব জায়গায় পাহাড়ে তো ওরা ওই ওই স্প্রিং ওয়াটারই খাচ্ছে। অনেক জায়গায় আমরাও দেখেছি যে সত্যি জলটা ওখান থেকেই বেরোচ্ছে। এবার ওনারা না পুজো করেন ওই জায়গাটাকে, এবং ওই শিব জ্ঞানেই পুজোটা হয়। মানে অনেক জায়গায় ত্রিশূল লাগিয়ে রাখে, ওখানে পুজো করছে যে ভগবান শিবই ওদের জলটা পাঠিয়েছে। এইটা কিন্তু সত্যি, এই বিলিফটা পাহাড়ে ভীষণভাবে আছে। আসলে না কি হয়, এত বিশাল না, সেখানে গেলে বোঝা যায় আমরা কত ক্ষুদ্র, আমাদের যত মানে যাবতীয় যা মানে পাওয়ার আমাদের নিজেদের চেয়ারে বসে। আর ওখানে গেলে আমি এত রেস্কিউতে গেছি, এত ডেড বডি উপর থেকে হেলিকপ্টার থেকে দেখি, একটা বডি খুঁজে পাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার। ভয়ঙ্কর। কারণ ওইটা একটা বরফের ফাটল না একটা পাথর না কি বরফের ঢালের ছায়া, আর একটা মানুষ, কিছুই বোঝা যায় না। তো এত বিশাল, দাঁড়ালে বোঝা যায় আমি নিজে কত ক্ষুদ্র, কত তুচ্ছ। এভারেস্টের কথাটা তো না বললেই নয়, মানে প্রথম বাঙালি সিভিলিয়ান এভারেস্ট জয় করেছেন, মানে বলতেও আমাদের ভালো লাগে, মানে একটা বেশ গর্ববোধ হয়। আপনার ফিলিংসটা কিরকম ছিল, কতটা কঠিন ছিল সেই জার্নি? এভারেস্ট সবসময় কঠিন। তো এখন অনেকেই বলে যে পকেটে টাকা থাকলে এভারেস্ট হয়ে যায়, এনাফ ডলার থাকলে। শুধু তাই না, টাকাটা দরকার, টাকাটা অবশ্যই দরকার, কিন্তু শুধু টাকা থাকলেই এভারেস্ট ক্লাইম্ব হয় না। এভারেস্টের হাইট কিন্তু 8,848-ই আছে, 1 ইঞ্চি কমেনি, বরঞ্চ প্রতি বছর কয়েক মিলিমিটার, 4 থেকে 6 মিলিমিটার করে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে টেকটনিক এফেক্ট, সেটা একটা সায়েন্টিফিক ব্যাপার আছে। কিন্তু এভারেস্টে কি হয়, কিছু বেনিফিট পাওয়া যায়, সেটাকেই সবাই ভুল করে। বেনিফিটটা পাওয়া যায়। আর আমার সময় আমি যখন গেছিলাম তখন আমি ভাবিনি যে এভারেস্ট ক্লাইম্ব করে ফেলবো। আমি অনেকটা গোয়ার্তুমি করেই গেছি আসলে। আমি তো ইনহেরিট করি ব্যাপারটা। তো কি হয়, প্রতি বছর যাচ্ছি 2006, 2007, 2008-এ একটা এক্সপিডিশন ক্লাব থেকে হলো, কৃষ্ণনগর ক্লাব, কিন্তু যেতে পারলাম না, অফিস থেকে ছুটি দিল না। ওই সময় আরেকটা অফিসারকে ছুটি দিল, বললো দুটো অফিসারকে এক জায়গা থেকে ছুটি দেওয়া যাবে না। 2009-এ একদম ফাইনাল, সব যাব, 15 আগস্ট বেরোনোর কথা। আমার বাবা তখন ক্যান্সার স্টেজের লাস্ট স্টেজ, বাবা 12 আগস্ট মারা যান। তো ন্যাচারালি 15 আগস্ট বেরোনোর কথা, আমি যেতে পারলাম না। তো ওই বাবার যখন পারলৌকিক কাজ করছিলাম, তখনই ওই কাঠবাঙাল ব্যাপারটা চলে এসেছে যে এমন একটা কিছু করব যে ব্যালেন্স হয়ে যাবে এই 2 বছরের জের পুষিয়ে দেওয়া, হ্যাঁ, না যেতে পুষিয়ে দেবো, পারাটা। না যেতে পারাটা পুষিয়ে দেবো। আর এসে সেই পুষিয়ে দেওয়াটা কি, এভারেস্টে যাব। এভারেস্ট আমার দ্বারা হবে না, এই তো 5 ফুট 5 ইঞ্চি চেহারা, তো এভারেস্টে ওঠার ক্ষমতা আমার নেই। কিন্তু এসে যেটা ইনভেরিয়েবলি হবে সেটা হচ্ছে পাহাড় যাওয়া ছেড়ে দেবো। তো এইটা মাথায় আসলো। শেরপারা যখন ফিরে আসলো, শেরপাকে আমি ফোন করলাম, বললো হ্যাঁ দাদা হয়ে যাবে, তুমি একা গেলে হবে। ও গিয়ে খোঁজ নিল, খোঁজ করে ফোন করে জানালো $30,000 লাগবে। তখন 45 টাকা করে ডলার ছিল 2009-এর শেষের দিকে। তো বহুদিন তার আগে চাকরি করছি, থাকার জায়গা নেই, আমি অফিস কোয়ার্টারে থাকতাম, তো একটা থাকার জায়গার জন্য যা হয়। মানে তখন সেটা পুরোটা নিজের খরচে। হ্যাঁ, তো এবার বউয়ের কিছু গুঁতো তো থাকেই, হ্যাঁ একটা বাড়ি করতে পারো না, একটা ফ্ল্যাট কিনতে পারো না, এরকম। তো কিছু টাকা জমিয়েছিলাম, তখন সেটা 10-11 লাখ টাকা সেই সময় ছিল। তা আমি দেখলাম আরে 12-13 লাখ টাকা তো এভারেস্ট হবে, তো ফ্ল্যাটটা তো পরেও করা যাবে, তা ঠিক চলো এভারেস্টে যাই। তো বাড়িতে বললাম দেখো এভারেস্ট আমার দ্বারা হবে না, যতদূর পারবো যাব, টাকাটা লাগাই। বউ খুব খুশি হলো যে এবার অন্তত ছেড়ে থামবে, দেবে। পাহাড় থামবে। তখন বউ এতটাই খুশি হলো, জেনারেলি বউয়েরদের কাছ থেকে টাকা বের করা একটু কঠিন, সেখানে বউ এতটাই খুশি হলো, বললো যে ঠিক আছে, যদি কিছু শর্ট পড়ে আমি দিতে রাজি আছি। ও এয়ার ইন্ডিয়ায় চাকরি করে, তো সেইটা। তো এইভাবে আমার এভারেস্ট যাওয়ার প্ল্যান শুরু হয়েছিল। পরবর্তীকালে যখন আমার ক্লাবের সবাই দেখলো যে আমি যাওয়ার জন্য ডিটারমাইন্ড, টাকা আমার মোটামুটি হয়ে আছে, জোগাড়ও হয়ে তখন গেছে। বললো যে তাহলে এক কাজ কর, আমরা একটা টিম বানাই, তুই তো 15 লাখ টাকা মতন জোগাড়ি করে ফেলেছিস,
টিমের জন্য 30 লাখ টাকা, 50% তো তোরই টাকা হয়ে গেল, বাকি 50%-এর জন্য আমরা ঝাঁপাবো। আমি আর বলতে পারলাম না আমার তো 100%ই আমি জোগাড় করেছি, তাহলে তোমাদের 50%, তোমাদের বাকিটার জন্য আমি কেন ঝাঁপাবো। যাই হোক, কিন্তু সেটা বলার কথাও না একটা টিম। আমি খুব খুশিই হলাম যে ক্লাবের সবাই একসঙ্গে যাবো। হ্যাঁ, কারণ তখনও তো একা যাওয়ার ব্যাপারটা আমার মাথায়, আমি তো ভাবতে তার পারিনি। আগে একা যাওয়া তো মনে হয় হয়নি। তার আগে তো আমি কোনোদিন একা যাইনি, আর আমি জানতামও না যে নেপালে একা যাওয়া যায়। আমরা প্রথম তো গিয়ে আমরা তো এখন জানি যে নেপালে একা গেলেও যাওয়া যায়। এবার আমি বেরিয়ে পড়লাম, তো প্র্যাকটিস তখন পার্ক স্ট্রিটের ইনকাম ট্যাক্সের পার্ক স্ট্রিট অফিসে আমার পোস্টিং ছিল। সকালবেলায় মাঠে প্রচুর দৌড়দৌড়ি করতাম, গিয়ে ওই চার্জটা খুব কঠিন চার্জ ছিল, খুব বড় চার্জ, গিয়ে কাজের ফাঁকে ঘুম এসে যেত। তো তখন আমি আমার রুটিনটা চেঞ্জ করে দিলাম। সারাদিন অফিস করে 7টা সাড়ে 7টা অবধি অফিস করতাম, তারপর ময়দানে গিয়ে দৌড়তাম, সারা রাত দৌড়ো, মানে অনেক রাত অবধি, 9টা সাড়ে 9টা অবধি, লাস্ট মেট্রোয় ফিরতাম। আর সবাই বলতো যে তখন ফিরতেন কোথায়? ওই আমি যে কোয়ার্টারে অফিস কোয়ার্টার, আচ্ছা, সেটা মানে মেট্রো ধরে শ্যামবাজার নেমে ওখান থেকে কি শোভাবাজার শ্যামবাজার নামলেই হয়, ওখান থেকে হেঁটে অটোতে চলে যেতাম। সবাই ভয় দেখাতো যে রাতে ময়দানে সাপ বেরোয়। তো এবার সাপকে ভয় দেখানো হোক, নিজে সাহস পাওয়ার জন্য, একটু নিজের মনে জোর পাওয়ার জন্য একটু ধূপ ধূপ করে আওয়াজ করে মানে দৌড়তাম, একটু হপিং। তো কোনোদিন সাপ আসেনি। মানুষ পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়, তার আবার সাপকে ভয় না, সেই সাপকে ভয় পেতাম না। যাই হোক, মানে ওইটা মানে একটা জাস্ট মজা। ওরা আমাকে বলতো বলেই আমি বলতাম যে আমি ধূপ ধূপ করে আওয়াজ করে দৌড়ে। তো ওই দৌড়তাম। আর রাতের ময়দান তার একটা সেই নিয়েও আবার লেখা যায়। আমি একটা কোনোদিন সময় পেলে ওই রাতের আমার ময়দানের গল্প আমি কিছু লিখবো। তারপর ওখানে আমাদের একটা জিম আছে, অফিস ক্লাবের, ইনকাম ট্যাক্স স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। সেই জিম করে লাস্ট মেট্রো ধরে বাড়ি ফিরতাম। তো এই ছিল আমার প্রিপারেশন, রেগুলার রুটিন। তো রুটিনটা যা হয় যে আমাদের যদি মানে প্র্যাকটিসটা খুব ভালো হয়, পরীক্ষার আগের দিন যেমন অনেকের জ্বর চলে আসে, তো আমার ওই পড়াশোনাটা ভালো ছিল, ক্লাইম্বটা খুব মানে একটু স্মুথলি হয়ে গেল। তো যখন গেছিলাম তখন তো একটা গিয়েছিলাম একদম একটা নর্মাল ক্যারেক্টার হিসাবে। ফিরেছি তখন তো আমি জানি না, এয়ারপোর্টে যখন নেমেছি তো দেখছি মিনিস্টার, রাজ্যপাল তার মানে ব্যান্ড পাঠিয়ে দিয়েছে, মিনিস্টার সে পারলে কোলে করে নিয়ে আসে। তো তখন বলছে, আরে তোমরা গেছো, টাকা পয়সা চাওনি। আমি আর বলতে পারলাম না যে টাকা চেয়েছে, জুতো শুকতলা ক্ষয়ে গেছিলো, কেউ টাকা দেয়নি। তখন যা হয়, তখন একটা কাইন্ড অফ সেলিব্রিটি। তো আমি একটু থতমতো খেয়ে গেলাম যে এ তো সিনেমা স্টারদের দেখেছি ছোঁয়ার জন্য পাগল, তো কেউ ছুতে গিয়ে পড়ে যাচ্ছে, মানে এয়ারপোর্টে একটা হই ব্যাপার। তো আমাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে নিয়ে যাচ্ছে, যেমন লক্ষ্মী পুজোর পুরোহিতের হয় একদম। তো আমার তখন সেই অবস্থা, তুলে নিয়ে যাচ্ছে এক একটা দিন 2-3টে প্রোগ্রাম। তো ভালোই লাগছে। এবার সবাই জিজ্ঞেস করছে হোয়াট নেক্সট। তো আমি আর ওই বউকে দেওয়া কথা ভুলে গেছি ততক্ষণে। তো আমি বলেছি যে দেখো, আমি সব জায়গায় বলতাম, দেখো তোমরা যেমন ডাকছো এবছর, পরের বছর ডাকতে বাধ্য হবে, কারণ ততদিনে আমি কাঞ্চনজঙ্ঘা ক্লাইম্ব করে আসবো, কাঞ্চনজঙ্ঘা ছবি নিয়ে আসবো, বলা হয়ে গেছে। এবার ততদিনে তো কয়েক হাজার জায়গায় বলেছি। একদিন বসন্ত দা আমাকে ধরেছে যে তুই এরকম সব জায়গায় বলে বেড়াচ্ছিস। হ্যাঁ। বলছে যে জানিস কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর সব থেকে টাফ মাউন্টেন। তো তখন আমি একটু ওই কয়েক সেকেন্ডের জন্য একটু কেমন যেন হলো, কিন্তু আবার প্রিপারেশন, আবার কাঞ্চনজঙ্ঘা। বাড়িতে বৌদি কি বললেন? কথা দিয়েছিলেন, কথা রাখলেন না? না, তারপর থেকে ওই আমার জার্নির আগে আমার এক্সপিডিশন কস্টের সঙ্গে ওই পাশে অঞ্জলি জুয়েলার্স, পিসি চন্দ্র, আমি দেখি কোথায় হালকা গয়না পাওয়া যায়, তো সেইটাও বাজেটের মধ্যে ঢুকে যায়। তো সেইটা এবার পরের বছর এভারেস্টে 57 দিন লেগেছিল, এবার 62 দিন কাঞ্চনজঙ্ঘায়। এভারেস্টে প্রথম সিভিলিয়ান বাঙালি হলাম, ছিলাম প্রথম ভারতীয় সিভিলিয়ান কাঞ্চনজঙ্ঘায়। তারপর জার্নি শুরু হয়ে গেল। কি এভারেস্টের থেকে বেশি কঠিন ছিল? অনেক কঠিন। এভারেস্ট তো যতগুলো 8000 মিটার পিক আছে, এভারেস্ট বলা যেতে পারে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ান। এবং 8000 মিটারের পিকের মধ্যে, আমি অন্য পিকের সঙ্গে তুলনা করছি না, যতগুলো 8000 মিটার পিক আছে, কাঞ্চনজঙ্ঘা কিংবা মাকালু কিংবা এমনকি লোৎসেও এভারেস্টের থেকে একটু কঠিন। আর এভারেস্টে মনে হয় প্রচুর মানুষ থাকেন, প্রচুর মানুষ যান। এভারেস্টে তো এক একটা সিজনে 1000 লোক যাচ্ছে, তার মানে সবসময় তুমি কেউ না কাউকে সঙ্গে পাবে, সঙ্গী। এখানে তো কেউ নেই, একা। আসলে সেইটাও আমি যখন কাঞ্চনজঙ্ঘায় গিয়েছিলাম তখন আমি বসন্তদাকে বলতাম, দেখো যে আমরা নিচ থেকে উঠে এসেছি ইয়ালুং গ্লেসিয়ার বরাবর। হ্যাঁ, তো গ্লেসিয়ারগুলো উপর থেকে নালার মতন দেখতে লাগে, আর দুদিকে মাউন্টেন রিজটা বেরিয়ে যাচ্ছে। তো আমি বলছি দেখো, প্রতিদিন সকালে যেই 10টা মানে বেজে গেল, তার আগে থেকেই মেঘগুলো দেখছি জড়ো হচ্ছে, মিছিল একদম।
তারপর একটা হাওয়া মেঘটাকে নিয়ে আসলো, এবার দুদিকে রিজ, মাঝখান দিয়ে মেঘ তাড়িয়ে নিয়ে আসলো, নিয়ে এসে কাঞ্চনজঙ্ঘায় তো এরকম বড় একটা ওয়াল। কাঞ্চনজঙ্ঘা কিন্তু ওখানে কাঞ্চনজঙ্ঘা কথাটাও কিন্তু একটা টিবেটিয়ান শব্দ। এভারেস্টে যেমন বললাম চোমালুঙ্গা, না, ওটা কাঞ্চনজঙ্ঘা নয়, ওটার মানে না, উচ্চারণটা আলাদা। হ্যাঁ, খানসেন দ্যাংজা। হ্যাঁ তো কাঞ্চনজঙ্ঘা শুনতে তো কাঞ্চন সোনা, জঙ্ঘা থাই, হ্যাঁ একদমই তা না, এটা কোনো সংস্কৃত শব্দ না। কানসেন দেংজা মানে 5 ট্রেজার অফ স্নো। 5টা মাউন্টেন আছে ওখানে, 5টা মাউন্টেন, এবং সবকটাই ভয়ঙ্কর হাইট, তার 4টে 8,450 মিটারের উপর। এই সেই একটা সোনালি একটা ওয়াল। এবার ওই ধাক্কা মারছে ওয়ালটায়, তারপর ওখানে তো বৃষ্টি হবে না, ওখানে ওই প্রচুর স্নোফল হয়ে বাকিটা তুবড়ির মতন উপরে উঠছে। আর কাঞ্চনজঙ্ঘা সাউথ থেকে নিচে নেমে ভি আকারে তালুং বলে একটা পিক, ওইটা হচ্ছে ইন্ডিয়া নেপালের বর্ডার। আচ্ছা ওইখান থেকে ওই ভিটা দিয়ে বাকি মানে এটা চলে যাচ্ছে মেঘটা, আর গিয়ে এইটা তরাই অঞ্চল, সিকিম আর তরাই, ওখানে বৃষ্টি। বৃষ্টিটা হচ্ছে। হ্যাঁ, বৃষ্টিটা তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বলতাম যে এইটা গিয়ে ওখানে বৃষ্টি হবে, যার জন্য ওখানে এত বৃষ্টি। আর ওই কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার এত সবুজ, যার জন্য আমি কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ারে যখন ঢুকি কোনো সময় ওই যোগ দেখতে পাই। যোগটা হচ্ছে পলিউশন ফ্রি একটা সিম্বল। কাঞ্চনজঙ্ঘায় মানে যখন উপরে উঠলেন, মানে ওখান থেকে মনে হয়েছিল যে এবার একটু দার্জিলিংটা খুঁজে দেখি? উপরে শুধু না, আমরা কাঞ্চনজঙ্ঘার বুকে তো বহুদিন কাটিয়েছি। হ্যাঁ, তখন আমরা বোঝার চেষ্টা করতাম কোন দিকটা কি হবে, কোন দিকটা, কারণ কাঞ্চনজঙ্ঘা যখন সামিট ক্যাম্প থেকে একটু দক্ষিণ কিংবা দক্ষিণ পূর্ব দিকে তাকালে ওই সিকিমের এলাকাগুলো দেখা যেত মানে কি, সবসময় তো মেঘের তলায়, ওই যে বললে না যে কাঞ্চনজঙ্ঘা একটু উঁকি মারবে, হ্যাঁ, সবসময় মেঘ। ম্যাক্সিমাম সময় ঢাকা থাকে কেন মেঘে। কেন এটাও তো একটা সায়েন্স। হ্যাঁ। কেন, যখন বে অফ বেঙ্গল সমুদ্র সব থেকে কাছে হিমালয়ের এই কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ারে, তাই না? হিমালয় তো 2,400 কিলোমিটার লম্বা, তার মধ্যে কাঞ্চনজঙ্ঘার কাছেই এসে সমুদ্রটা উঠে এসছে। তো এই যে 500-600 কিলোমিটার, এখানে এই যে হাওয়াটা গিয়ে ধাক্কা মারে, তাতে সব থেকে বেশি ময়েশ্চার আছে, যার জন্যই এত মেঘ, যার জন্যই ওই গান কাঞ্চনজঙ্ঘার বুকে সূর্যোদয় দেখা হলো না সেবার। তো এটা তো কাঞ্চনজঙ্ঘার মেঘ থাকবেই। ওই যে হাইটটা, ধরুন যখন একটা শৃঙ্গের টপে উঠছেন, মানে ওই রকম হাইটে কিরকম ফিলিংস হয়? মানে একটা মানুষের পক্ষে সেখানকার টেম্পারেচার বা অ্যাটমসফিয়ার যা সেই মুহূর্তে থাকবে, সেটা সহ্য করাটাও তো মনে হয় খুব কঠিন। খুব কঠিন। কাঞ্চনজঙ্ঘাতে আরও বেশি আমি ফিল করেছিলাম, কারণ আমার মুভিতেই আছে যে ঘড়িতে আমি দেখাচ্ছি 40 ডিগ্রি টেম্পারেচার। মানে যখন এই রোদ উঠে যাচ্ছে, বরফে রিফ্লেক্ট করে এত গুণ বেড়ে যায় টেম্পারেচার, যে +40-42 হয়ে যাচ্ছে ওই হাইটে গিয়ে ওই প্লাসে হাইটে, টেম্পারেচার যাচ্ছে। +40 ডিগ্রি। আর যেই সূর্যটা ডুবে গেল অমনি -25 ডিগ্রি, -30 ডিগ্রি, তার মানে 70 ডিগ্রি ফ্ল্যাকচুয়েট করছে। একটা মানুষ এতেই মরে যাওয়ার জন্য যথেষ্ট কারণ। মানে এই ডিফারেন্সটা নেওয়া যায় না, অস্বাভাবিক হ্যাঁ, ব্যাপার। অস্বাভাবিক। আমার ছবি আছে, আমি স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে বসে আছি, এরকম ছবি আছে। কারণ কি, এতটাই রিফ্লেকশন, এত গরম হচ্ছে। আমার শেরপা আমাকে বলছে, না না দাদা, ফুল স্লিপ পরো, না হলে ওই ইউভি রেতে স্কিন ক্যান্সার হওয়ার ভয় থাকে। তো আজ সব দিকেই ঝামেলা, এই গরমও আছে, কিন্তু আবার গায়ে খালি রাখা যাবে না। তো সেই সব, সেটা তো আছেই। অক্সিজেন কম, এয়ার প্রেশার কম। এয়ার প্রেশারটা খুব ভাইটাল, যেটা আমাদের এখানে বোঝা যায় না। এয়ার প্রেশার কম হলে কি হয়, এই অ্যাক্লিমেটেশন যদি প্রসেস কম হয়, ঠিকঠাক না হয়, তাহলে আমাদের ভিতরে যে ব্লাড প্রেশার, সেটা তো বাইরের প্রেশারের সঙ্গে সমান, একটাকে মানে ব্যালেন্স করে। এবার ভিতরের প্রেশারটা তো একই রয়ে গেল, তাতে নাক কান দিয়ে রক্ত বেরিয়ে একটা লোক মারা যেতে পারে। মানে এরকম হয়েছে, কারো দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাক অফ অ্যাক্লিমেটেশনে মারা যাওয়া আমি প্রতি বছর দেখি। এবং এই ল্যাক অফ অ্যাক্লিমেটেশনের জন্য, কিংবা এই অনেক হাইটে থেকে নেমে না আসার জন্য, আমাদের রাজীব ভট্টাচার্য মারা গেছে, এভারেস্ট ক্লাইম্ব করেছিল, হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা ক্লাইম্ব করেছিল, কিন্তু ধওলাগিরিতে ক্যাম্প 3 উঠে গেছিল। ক্যাম্প 3 উঠে একদিন মনে হয় কোনো কারণে আটকে গিয়েছিল, তো তারপরের দিন নেমে আসতে হতো। এবার ও শেরপাকে বলেছে, তুমি নিচে যাও, নিচে গিয়ে অক্সিজেন খাবার নিয়ে আসো, আমি এখানে থাকি। ওর মাথায় হয়তো কাজ করেছিল যে একবার ক্যাম্প 3-তে উঠে এসেছি, আবার নামবো, আবার উঠে আসবো, আবার তো উঠে আসতে হবে ক্লাইম্ব করতে গেলে, তার থেকে আমি থেকে যাই। কিন্তু ওই হাইটে শরীরটা তো ক্ষয় হতে থাকে, এই ডিকেটা তো একটা পার্সেন্টেজ আছে। হ্যাঁ, তো এইটা বেস ক্যাম্পে নামলেও ক্ষয় হয় বেস ক্যাম্পে, কিন্তু বেস ক্যাম্পের ক্ষয়ের হারটা আর ক্যাম্প 3, হ্যাঁ, তাই না? যখনই আমাদের শরীর 3,000 মিটার অবধি মোটামুটি ঠিক থাকে, 10,000 ফুট নিতে পারে, হ্যাঁ, 10,000 ফুট। তার উপরেই, যেমন তুমি যদি ফ্লাইটে লেতে যাও, লে যেহেতু 11,000 ফিট, সেন শরীর নেয়,
সমস্যা করে। কিন্তু 10,000 ফিট অবধি মানে এখন দার্জিলিং চলে গেলে না, ধীরে ধীরে উঠলে, সান্দাকফুতেও মানুষ ভালোভাবেই ঘুরে আসতে পারে। না সান্দাকফু যাওয়ার আগে তুমি তো হেঁটে উঠছো, গাড়িতে উঠলে একটু এবং সমস্যা আবার হবে। বলে থেকে যেতে, ওই যে টুমলিং বা টুংলুতে একটু থেকে তারপর গেলে আরো থেকে থেকে ভালো উঠলে হয়। সবসময় ভালো, থেকে থেকে তাহলে অ্যাক্লিমেটেশনটা ভালো হয়। তো মানে সেক্ষেত্রে এই যে ধরুন অক্সিজেনের অভাবের জন্য বডিতে, মানে তখন কি ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়, মানে মানুষের হ্যালুসিনেশনটা কি প্রথম স্টেপ? না, ওর মানে কি হয়, লাঙে জল জমে যায়, ব্রেনে জল জমে যায়, যেটা একটা মানে সেরিব্রাল এডিমা, পালমোনারি এডিমা এইসব হয়। এবার ও তো নিজে বুঝতে পারছে না, ওর তো আস্তে আস্তে শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু ও সবসময় নিচে নামিয়ে আনতে হবে। কিন্তু নিচে যদি না নামতে চায় তাকে কি করবে? মানে এগুলোর কোনো মেডিসিন নেই? মেডিসিন আছে, সব থেকে বেস্ট মেডিসিন হচ্ছে নিচে নামিয়ে আনা। মানে সেই হাইটটা থেকে নামিয়ে আনা একদম যত পারবে নিচে নামতে হবে, একদম নিচে নামতে হবে, একটাই মেডিসিন, নিচে নামতে হবে। বাকি আর কিছু দিয়ে কিছু হয় না। ওই হয়তো সাময়িকভাবে হয়তো একটা ইঞ্জেকশন দিল, ডেকাড্রান ইঞ্জেকশন দিল, কিন্তু নিচে নামিয়ে আনতে হবে। যাই ইঞ্জেকশন দিক, যাই করুক না কেন, নামাতে হবে নিচে। আপনারা কিছু মেডিসিন সঙ্গে করে নিয়ে যান কিছু এরকম নেই, যেগুলো? মেডিসিন সবসময় কোনো মানে বিরাট কাজ হয় না। মেডিসিন কি হয়, যেমন পেট খারাপের মেডিসিনটা দরকার হয়, কারণ ওখানকার জল খাচ্ছি, সেই জলটা তো মানে কতটা ক্লিয়ার কি না, হ্যাঁ, সেই জলে সমস্যা হিল হতে পারে, ডায়রিয়াও হতে পারে। হিল ডায়রিয়া হওয়ার ভয় থাকে। সেই জন্য সবসময় পেট খারাপের ওষুধটা আমরা নিই, জ্বরের ওষুধ নেই, গা হাত ব্যথার ওষুধ নেই। কিন্তু এমনি এই ডেকাড্রন টাইপের ওষুধ নিলাম আর দিতে শুরু করলাম, দিলেই যে সব পাওয়ারফুল হয়ে যাবে তা তো না। হ্যাঁ, নিজেকে নিজে জাজ করতে হবে কখন আমার শরীর বলছে যে এবার তুমি ব্যাক করো। পাহাড়ে দাদা, এখন ধরুন এভারেস্টের কথা হচ্ছিল, এভারেস্টে বেস ক্যাম্পে এখন তো টাকা থাকলে হেলিকপ্টারেও যাওয়া যায়, মানে এটা কতটা রিস্কি? হেলিকপ্টার হেলিকপ্টারে এভারেস্ট বেস ক্যাম্প যাওয়া একদমই উচিত না, একদমই উচিত না। কারণ কি, এভারেস্ট বেস ক্যাম্প কিন্তু 5,360 মিটার, মানে অনেকটা হাইট, অনেক পিকের মতন হাইট। তো সুতরাং হেলিকপ্টারে যাওয়া একদম উচিত না। আমি সবাইকে বলবো না যেতে। ফেরার সময় দরকার হলে হেলিকপ্টারে ফিরে আসতে পারে, হ্যাঁ, ওটা সময় বাঁচে। কিন্তু যাওয়ার কেন যাবে? সে তো ট্রেক যখন করতে যাচ্ছে সে, আর যে ঘুরতে যাচ্ছে, যদি কেউ ঘুরতে যায় তাহলেও বলবো যে ওখান থেকে একটা ধাপে হয়তো লুকলা গেল, লুকলা গিয়ে 2 দিন থাকলো, লুকলা থেকে একটু এগিয়ে কোনো ট্যাং বোচে কিংবা প্যাং বোচে কোনো জায়গায় গেল, সব জায়গায় হেলিকপ্টার সার্ভিস আছে, বললো নামিয়ে দিল, 1 দিন থাকলো, তারপরের দিন ফেরিচে গিয়ে 1 দিন থাকলো, তারপর দিন এভারেস্ট বেস ক্যাম্পে গিয়ে বেস ক্যাম্পে কিছুক্ষণ কাটালো। বেস ক্যাম্পে থাকা উচিত না, বেস ক্যাম্পে হয়তো 1-2 ঘন্টা 3 ঘন্টা ঘুরলো, ঘুরে আবার ফিরে চলে আসলো। ডিরেক্টলি বেস ক্যাম্পে যারা যাচ্ছেন তারা কি কি বিপদে পড়তে পারেন? বিপদে তা তো মারাও যেতে পারে, তার মানে অ্যাক্লিমেটেশন প্রবলেমে মারা যেতে পারে, মানে ম্যাক্সিমাম। আর না হলে বমি, তো বমি, মাথা ঘোরা, ড্রাউজি, মাথা ব্যথা, এইসব জিনিস মানে হতেই পারে, হওয়াটা খুব স্বাভাবিক, এবং আমার মনে হয় হবে, যে মানে এখান থেকে এরকম জিরো কোনো লেভেল। ঘটনা শুনেছেন মানে হ্যাঁ হ্যাঁ হয়েছে? হ্যাঁ, এবং গেছে, মারা গেছে, এরকম ঘটনাও আছে। যে কেন যাবে? আমার কথা হচ্ছে মানে আমি তো মানে একটা জিনিস এনজয় করতে যাচ্ছি, আমি তো শরীরটাকে যতক্ষণ থাকবে কষ্ট, কতক্ষণে নিচে নেমে যাব, এই চিন্তাই যদি হয় তাহলে যাওয়ার কি দরকার? আর যদি মনে হয় যাবেই, তাহলে ফ্লাইটে লুকলা যাক, লুকলা ফ্লাইটে গিয়ে 1 দিন 2 দিন কাটাক, লুকলা 2800 মিটার। তারপরে ফেরিচে বলে একটা জায়গায় মাঝখানে যদি দুটো ব্রেকও না দেয়, ফেরিচে গিয়ে 1 দিন থাকুক, সেটাও তো খুব সুন্দর জায়গা। ফেরিচে কাটিয়ে পরের দিন ওখান থেকে হেলিকপ্টারে এভারেস্ট বেস ক্যাম্পে গিয়ে এভারেস্ট বেস ক্যাম্পটা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ঘুরে আবার হেলিকপ্টারে ব্যাক করে আসুক, যদি সে যেতেই চায়। একটু খরচা বেশি হবে, 2বার 3বার ভাগ হয়ে যাবে, কিন্তু খুব বেশি খরচা হবে না, কারণ ওইখানে এজেন্সিরা এইভাবেই মানে নিয়ে যায়। ডাইরেক্ট একবারে বেস ক্যাম্পে নিয়ে গিয়ে বেস ক্যাম্প থেকে ওই এজেন্সিও রাজি হবে না, কারণ একটা লোক মারা গেলে কিন্তু এজেন্সির উপরে দায়িত্ব এসে যাবে। এটা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, মানে এই ধরনের ঘটনা যেখানে ধরুন হয়তো আরেকটু সাবধান হলে, একটু পিছিয়ে এলে একটা স্টেপ, তাহলে হয়তো প্রাণটা বেঁচে যেত, এই ধরনের ঘটনাগুলো তো সামনে থেকে দেখেন, একটু যদি শেয়ার করেন। এটা শুধু মানে নতুনদের হয় তা না। প্রথম আমাদের HMI-তে যে প্রিন্সিপাল ND জয়াল, নন্দুধর জয়াল, বড় মাউন্টেনিয়ার, খুব বড় মাউন্টেনিয়ার, তারও কিন্তু সে সবাইকে মানে তিনি তো জ্ঞান দিতেন যে এইটা করা উচিত, ওটা করা উচিত না, মানে জ্ঞান দিতেন মানে শিক্ষা দিতেন, শেখাতেন। তিনি তো টিচার, কিন্তু টিচারও ভুল করলে কিন্তু ক্ষমা নেই। আমি তো সাধারণ নভিসের কথা তুমি বলছো, আমি তো বলছি যারা এক্সপার্ট। আজকে আমি এখানে এসে এত কথা বলে যাচ্ছি, কালকে আমি যদি ভুল করি আমিও মারা যাব। কারণ এমন না যে আমি 42 বার অভিযান করেছি, 43তম অভিযানে গিয়ে আমি একদম বিরাট, আমি জিরো লেভেলে আছি, আমাকেও গিয়ে অ্যাক্লিমেটাইজ করতে হবে। প্রসেসটার মধ্যে সবাইকে থাকতে হবে। ND জয়ালও ওই চোয়ু এক্সপিডিশনে গিয়ে ওই রকম
বেস ক্যাম্পে গেছে, গিয়ে দেখে টিম বেরিয়ে গেছে। ক্যাম্প 1-এ গেছে, গিয়ে দেখেছে টিম বেরিয়ে গেছে। ক্যাম্প 2 গিয়ে মারা গেছে। মানে উনি আর টাইম নেননি। না, টাইম নেননি, নিজেকে অ্যাক্লিমেটাইজ করার টাইম নেননি, নিজের শরীর ওকে কিন্তু কোনো সময় বলেছিল থামো, ওয়ার্নিং তো দেবেই। ওয়ার্নিং দেবে। এটা সবাই, ছন্দার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পিছনে ছন্দার ভুল নেই এটা কেউ বললে আমি বিশ্বাস করব না। ভুল আছে, ক্যালকুলেশনে কোনো জায়গায় ভুল আছে। আমি সমস্ত এইসব ভুল নিয়ে আমি এই বছর একটা বইও লিখেছি, যে এই আমার যা চেনা জানা বিভিন্ন সময় আমরা দেখেছি গৌতম ঘোষ, পরেশনাথ, সুভাষ পাল, 1 বছর সব ওরা গিয়েছিল, মারা গিয়েছিল 2016 সালে। আমি তখন খুব কাছ থেকে দেখেছি, কারণ আমি একসঙ্গে ছিলাম। আমি তখন পাশের লোৎসে পিক ক্লাইম্ব করতে গিয়েছিলাম। আমি মলয় মুখার্জি, সত্যরূপ সিদ্ধান্ত এদের টিমটাকে লিড করছিলাম। তো আমি তো এদের সঙ্গে সবসময় বেস ক্যাম্প, ক্যাম্প 1, ক্যাম্প 2 সবটা 2 মাস একসাথেই ধরে করেছে। একসঙ্গে ওরা আমাদের তাঁবুতে চলে আসতো। এই মানে সুনিতা হাজরা, গৌতম ঘোষ আমাদের তাঁবুতে চলে আসতো। আমার কাছে প্রচুর ছবি আছে, আমরা একসঙ্গে আড্ডা মারছি, গল্প করছি। কি কিন্তু ভুল হয়েছিল তাহলে? ভুল হয়েছিল যে ওরা ওই সময় ওই ফিটনেসটা ওদের ছিল না এভারেস্ট ক্লাইম্ব করার মতন। গৌতম ঘোষ অনেক বড় ক্লাইম্বার, অনেক পিক ক্লাইম্ব করেছে, কিন্তু ওই সময় ওর ওই ফিটনেসটা ছিল না। আজকে আমি যে কোনো একটা প্লেয়ার, বহু ভালো খেলেছে, পেলে তো ভালো বড় প্লেয়ার, পেলে যদি আজকে বেঁচে থাকতেন, পেলেকে আমরা ফুটবলে নামাতাম না। যবে যে খেলেছে ভালো খেলেছে, কিন্তু আজকে তার ম্যাচ ফিটনেস কতটা আছে। ঠিক তেমনি এভারেস্টে মাউন্টেনিংও তাই, যে আমি 42টা অভিযান করেছি, কিন্তু আমি আজকে যদি মাঠে না নামি, এখন কোনো মানে প্ল্যানিং না করি, সোজা চলে যাই আরেকটা পিকে, আমি তো মারা যাব। তো আমাকে তো আজকের দিনে আমি কতটা ফিট আছি মেন্টালি এবং ফিজিক্যালি এটা মেন্টাল গেম, মেন্টালি ফিট থাকতে হবে। কারণ এরা তো ভুল করেছে, কারণ আমরা কি করি, যখন ফাইনাল পুশে যাই, ওঠা নামা করে অ্যাক্লিমেটাইজ হয়ে থাকি, তো তারপর ফাইনাল পুশ যাই, যে সামিট করার জন্য একবারে বেস ক্যাম্প থেকে বেরোচ্ছে, এটাকে ফাইনাল পুশ বলে। তখন আমরা একদম বেস ক্যাম্প থেকে সোজা রওনা দিয়ে ক্যাম্প 2 যাই। ক্যাম্প 2তে আমাদের স্লিপিং ব্যাগ রেখে আসি উপরের, আর নিচে স্লিপিং ব্যাগটা বেস ক্যাম্পে রেখে যাই। এবার এই গৌতম ঘোষ, পরেশনাথ এরা এতটাই স্লো যে ওরা সারাদিন হেঁটে ক্যাম্প 1 অবধিই পৌঁছতে পারলো না। ক্যাম্প 2 তো দূর, ওখানে না আমরা আর যেতে পারবো না আজকে। ওদের শেরপাড়ায় দৌড়ে গিয়ে উপর থেকে স্যাক নিয়ে, স্লিপিং ব্যাগ নিয়ে নেমে আসলো। ওই দিন প্রমাণ হয়ে গিয়েছিল যে তুমি ওই ফিট নও যেটা এভারেস্ট যাওয়ার জন্য। সবাই যাচ্ছে ক্যাম্প 2, তাহলে তোমরা কেন ক্যাম্প 1ও যেতে পারছো না? ওরা যদি ওখান থেকে ফিরে আসতো তাহলে ঠিক করতো। ওরা এবার যেতে সব জায়গায় দেরি করছে। যখন সামিটেও পুষে যাচ্ছে, 4 নম্বর ক্যাম্প থেকে রওনা দিয়েছে, আমরা থাম রুল বলি 10টা অবধি, বেলা 10টা, 10:30, খুব মেরে কেটে 11টা আমরা বলি না, 11টায় ওয়েদার খারাপ হতে শুরু করে। 10টায় তুমি যেখানে পৌঁছবে সেখান থেকে ব্যাক করো। ওরা যখন বিকালবেলাতেও যাচ্ছে, তাহলে ফিরবে কখন, তাই না? তো এই জিনিসগুলো তো ক্যালকুলেশন। কটা নাগাদ হয়েছিল এই ঘটনাটা? এই যে আমি বলছি মলয়, এরা তো ভোর 5টায় পৌঁছে গেছে, 5টা 6টা, তারপর নামতে শুরু করেছে। এরা যখন নেমেও এসছে, সবসময় তো বোঝা যায় না কোনটা, কারণ মাস্কে ঢাকা থাকে, সমস্ত শরীর ঢাকা থাকে, কিন্তু তখনও ওরা ওই অনেক নিচে, ব্যালকনির নিচে, হয়তো 11টা বাজে, তখনও অনেক নিচে। তো 11টার পরেও যদি নিচে থাকে, তাহলে কখন উপরে যাবে আর কখন সুস্থভাবে নেমে আসবে? আমার তো আগে সুস্থ নামাটা প্রায়োরিটি ফিক্স করতে হবে, আমাকে সুস্থ আগে নামতে হবে, ক্লাইম্বটা কিন্তু পরে। আমি যদি সুস্থ থাকি, আজকে এবছর রুম্পা যাচ্ছে, রানাঘাটের মেয়েটা, তো রুম্পা আগেও গিয়ে মানে ওই প্রবলেম হয়েছিল, ও ফিরে এসেছিল বলে আজকে যেতে পারছে। ও যদি ওই দিন ফিরে না আসতো, ও যদি ওই দিন ওখানে অ্যাক্সিডেন্ট হতো কিংবা মারা যেত, তাহলে কিন্তু আজকে যেতে পারতো না। তো আমরা সবসময় বলি আগে ফিরে আসো, ফিরে আসার জন্য এনার্জিটা রাখো, তারপর তোমার পাহাড়ের জায়গায় থাকবে। দাদা, এটা আপনার সাথে কতবার হয়েছে যে মানে একেবারে সামিটের কাছাকাছি পৌঁছে ফিরে আসতে হয়েছে? হ্যাঁ, হয়েছে, এটাও হয়েছে। আমি তো বিশ্বাস করি যে মাঝে মাঝে ফেল করা মানে সবার জন্য জরুরি। মানে আমি পাইনি, না পাওয়ার স্বাদটা যেমন দরকার, কারণ না হলে না শুধু পেয়ে যাচ্ছি, সব পেলে নষ্ট জীবন বলে একটা কথা আছে না, অভ্যাসটা সত্যিই খারাপ হয়ে যায়। মাঝে মাঝে না পাবো না, তাহলে বুঝতে পারবো পাওয়ার স্বাদটা কতটা। তো আমার মাকালুর কথাটা তো মনেই আছে। মাকালু হচ্ছে 5th হাইয়েস্ট মাউন্টেন। তো মাকালু যখন আমি একদম সামিটের কাছে, তো তখন প্রায় 100 মিটার মানে দূর আছে, তখন থেকে আমি ফিরে আসতে হলো কেন? কারণ একটা দড়ি শর্ট পড়ে গেল, প্রায় 100-1.5 মিটারের একটা দড়ি লাগতো। আমাকে নিচ থেকে বলা হয়েছিল যে সমস্ত দড়ি লাগানো আছে, 250 মিটার দড়ি ক্যারি করলেই তোমরা সামিটে পৌঁছে যাবে। আমি 650 মিটার দড়ি ক্যারি করেছিলাম, তারপরও গিয়ে দেখেছি যে এই 100 থেকে 150 মিটার দড়ি আমার শর্ট পড়ে গেছে, 150 মিটার মতন।
তো মানে এটা হয়ে থাকে। শেরপাড়া অনেক সময় মানে আগে পুরনো শেরপাড়া মিথ্যা কথা বলে কিছুটা, না না দাদা হয়ে যাবে, তো এরকম। তো আমি ফিরে এসেছি, কারণ ওইখানে দড়ি ছাড়া ওই একদম নাইফ এজ রিচ বলে একদম ছুরির ফলার মতন, তার উপর দিয়ে হাঁটা, একটু স্লিপ কাটলেই তো পড়ে যাব। সুতরাং দড়ি ফিক্স করতে করতে যেতে হয় নিজেকে বাঁচানোর জন্য। তো আমি আর গেলাম না, ফিরে আসলাম বেস ক্যাম্পে। আমার সঙ্গে আরও 2-3 জন ক্লাইম্বার ছিল, তারা ফিরে চলে আসলো। তো আমি 2 দিন রেস্ট নিচ্ছি, মন খুব খারাপ বেস ক্যাম্পে। আমাদের পরের টিম, মানে আমরা তো ওই দড়িটা বাকিটা লাগিয়েছিলাম, আমাদের পরের টিম আমাদের কাছ থেকে খবর পেলো বাকিটাকিতে যে দড়ি কম পড়ে গেছে 150 মিটার, ওরা 150 মিটার নিয়ে পরের দিন ক্লাইম্ব করে দিল। তো আমার তখন আরও রাগ হলো যে পুরো রাস্তাটাই তো আমরা বানালাম, কিন্তু ওই 150 মিটার দড়ি কম পড়ে গেল বলে আমরা পারলাম না। আর পরের লোকেরা কিছুই ক্যারি করলো না, শুধু 150 মিটার দড়ি নিয়ে গেল, বাকিটা লাগিয়ে দিয়ে ওরা ক্লাইম্ব করলো। ঠিক আছে, এটা লাক ফ্যাক্টর, একটা লাক, তো এটা সামিটে লাক বলে একটা লাক আছে। তো আমি রেস্ট নিচ্ছি, তখন মানে ওখানকার যে ম্যানেজার তাসি, সে বাইরে থেকে বলছে, দাদা আরে তুমি খুব পাওয়ারফুল আছো, হয়ে যাবে এই সেই, মানে আমাকে সান্ত্বনা দিচ্ছে। সেকেন্ড দিন কি সেকেন্ড দিন মনে হয়, তো হয়ে যাবে, তুমি পরের বার আসো, তোমাকে একটু কম পয়সায় মানে একটু বাজেট করিয়ে দেবো। তো তখন আমার ওই আবার বললাম ওই বাঙাল রাগ ওইটা আবার চেকে গেল। তো আমার তখন মনে হলো যে বেটা এবছরের কথা বল, পরের বছর হ্যাঁ তখন কম পয়সায় আনবই, আর এবছর এজেন্সিদের সঙ্গে কি, মানে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ ওকে সামলাতে হবে আমাকে। আমার যদি 2 দিনে আমি ফিরে আসি, তাও যদি আমার 10 লাখ টাকায় কথা হয় 10 লাখ টাকা, আমার যদি 2 মাসেও আমার না হয়, আরও 4 দিন আমি থাকতে চাই, তাও ওই 10 লাখ টাকা। তো আমি দেখলাম যে আরে আমি যদি আরেকবার যাই এখান থেকে, আমি আজকে ফিরে যাব কেন, আমি না গিয়ে যদি আরেকবার ট্রাই করি, এখানে 2 দিন রেস্ট নিয়ে আবার ট্রাই করি, ওকে তো ওই পয়সায় ও তো আমার কাছ থেকে এক্সট্রা চার্জ করতে পারবে না, বরঞ্চ পরের বছর আসলে আমাকে 10 লাখের জায়গায় কমিয়ে 9 লাখ করবে, 8 লাখ করবে, তার থেকে তো কম হবে না, আমি কেন এক্সট্রা টাকা দেবো। আর ওই রাগটা আমার চেপে গেল তখন। তো আমি তখন মানে আমার শেরপাকে বললাম, দেখো অনেকে এখান থেকে অ্যাবান্ডন করে বেরিয়ে গেছে, তাদের অক্সিজেন তো উঠে গেছে বেস ক্যাম্প অবধি, তো তুমি তাদের অক্সিজেন কম পয়সায় কিনে নাও, কারণ ওই অক্সিজেন সিলিন্ডার তো ওদের কী হয়, অক্সিজেন সিলিন্ডার বয়ে নিয়ে যেতে হয় আবার, কারণ নাহলে ওটা গার্বেজ হিসাবে ট্রিট হয়। তো আমি বললাম যে দেখো ওই অক্সিজেন সিলিন্ডার নিচে কিনলে, কাঠমান্ডু কিনলে $500, এবার ওরা তুলে নিয়ে এসছে, ওদের মেম্বাররা ফিরে চলে গেছে, মেম্বারের কাছ থেকে তো $500 নিয়েছে, এবার আমার কাছে যদি $2 পায়, ওই $2 তোর বেনিফিট, সেটাও বললাম যে হ্যাঁ ওর লাভ হবে। আমি বললাম যে তুমি ওটা দেখো, এবার কোনোটা $50, কোনোটা $200 এইভাবে কিনে নিল, আমার লাভ হয়ে গেল। আমি আবার ট্রাই করলাম, এবার তো আর আমাকে এক ফোঁটা দড়ি ক্যারি করতে হলো না, কারণ পুরোটা রেডি আছে। আমি ড্যাং ড্যাং করে গেলাম, ক্লাইম্ব করলাম। ওই সময়ই খবর পেলাম ছন্দা মারা গেছে। তখন আমি যখন সেকেন্ড টাইম উঠছি, তখন ওই উপর থেকে না কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আমার তখন কি মন খারাপ, আমার মানে আমি কেঁদেই যাচ্ছি যে ছন্দা তো আমার খুব ক্লোজ ছিল। আমি দেখছি ওইখানে কোথাও মেয়েটা পড়ে আছে, তো সেই কাঞ্চনজঙ্ঘা দেখছি। তো এরকম আমার ঘটনা ঘটেছে। পাওয়া গেল না, পাওয়া খুব মুশকিল, কারণ একটা পাহাড় থেকে স্লিপ কেটে পড়লে কোথায় গিয়ে পড়বে তার তো কোনো ঠিক নেই। আমরা যখন উঠি তখন আমাদের টার্গেট একটা পয়েন্ট, আমরা উঠছি, কিন্তু যখন ওখান থেকে স্লিপ কেটে পড়ছে, যদি 2 ডিগ্রি এদিক ওদিক হয়, 5 ডিগ্রি এদিক ওদিক হয়, নিচে তো 10 কিলোমিটার দূরে গিয়ে পড়বে, কোথায় গিয়ে পড়বে একটা বডি খুঁজে পাওয়া খুব মুশকিল। এই যে আপনারা সামিটে যাচ্ছেন, মানে এই যে কোনো জায়গায় পাহাড়ে উঠছেন, তখন মানে এরকম অনেক ডেড বডি দেখতে পান না, মানে পড়ে রয়েছে হয়তো বরফ চাপা? হ্যাঁ, অনেক হয়তো পাওয়া যায় না, কারণ কি বরফে চাপা পড়ে যায় যেটা বললে, কিন্তু কোনো সময় যখন মানে এক্সপোজ হয়ে যায় তখন বডি পাওয়া যায়। আমার লোৎসে মুভিতেই যখন আমি বানিয়েছি, আমার একটা বডি পাওয়া গেছে। আবার লোৎসে সামিটের কাছে যখন গেছি, আমি ফিরে এসেছি, তখন আমাকে বললো যে তুমি ওই বডিটা ক্রস করে গেছিলে। আমি বললাম না, আমি তো বডি পাইনি। তখন বলছে তাহলে হয়তো বরফে চাপা পড়ে গেছিলো। মানে অনেক জায়গায় কি হয়, যেমন লোৎসের সামিটটা মানে আইডেন্টিফিকেশন মার্ক হচ্ছে বডি, যে ওই বডিটা তুমি দেখেছো, আচ্ছা তাহলে তুমি লোৎসে সামিটে পৌঁছেছো। ঠিক তেমনি এভারেস্টেও একজন পালজোর বলে একজন আমাদের লাদাখি মানে একজন সেনা গিয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের, হ্যাঁ, তো গিয়ে মারা যায়। তো ওর পায়ে সবুজ রঙের বুট ছিল, তো ওর বডিটা এমনভাবে পড়ে আছে, পা দুটো বাইরে আছে, গ্রিন বুট নামে পরিচিত। এখনো যদি তোমরা নেটে দেখো গ্রিন বুট, শুধু গ্রিন বুট লিখলেই হবে। গ্রিন বুট হচ্ছে এতটাই ফেমাস, গ্রিন বুট টাইপ করলেই দেখা যাবে যে পালজোরের তার জীবনী সব কিছু চলে আসবে। নামিয়ে আনা হয় না কেন? নামিয়ে আনা হয় না কেন, কারণ দেখো আমি বহু সময় বিভিন্ন রেস্কিউ টিমের সঙ্গে ছিলাম, কাজ করেছি। একটা বডি যখন মানে
সে বডিটা তো পাথর হয়ে যাচ্ছে। একটা বডি যার 60 কিলো 70 কিলো কি 80 কিলো ওজন, বরফ হয়ে চাপা পড়ার পরে সেটা হয়তো 120 কেজি কি 150 কেজি ওজন হয়ে গেছে। সেই বডিটা নামাতে গেলে যেখানে আমরা 200 গ্রাম জিনিস ফেলে দিই, সেখানে একটা 100 কেজি নামাবি কী করে? নামাতে গেলে 8 থেকে 10টা মানে দক্ষ শেরপা কিংবা সলিড কোনো ক্লাইম্বার লাগে। তো ওই বডিটা নামানো সেটাও একটা এক্সপিডিশন। তো অনেক সময় বডিটা মানে যে কোনো বডি যে কেউ যখন মারা যায় না, সেই ডেড বডিটাকে গার্বেজ হিসাবে ট্রিট করা হয়। সেই গার্বেজ আনাটাও কিন্তু একটা বড় কাজ। শুনতে কিরকম খারাপ লাগে না? খারাপ লাগে। আমি তো অনেককেই বলি যে এই দেখো, এই এখনই বেঁচে আছে, লোকটার নাম আছে হয়তো অমুক রঞ্জন বাবু বলে ডাকলাম, কিছুক্ষণ বাদই বলে এই তাড়াতাড়ি আনো, বডিটাকে নিয়ে আসতে হবে। মানে কিছুক্ষণ বাদই সেই লোকটার আইডেন্টিটি শেষ হয়ে গেল। এবং পাহাড়ে সেটা গার্বেজ, মানতেই হবে। ভয়ঙ্কর না? মানে আমাদের মতন সাধারণ মানুষের জন্য এগুলো শুনেই কিরম একটা লাগে। কিন্তু এটাই বাস্তব। হ্যাঁ, মানে আপনাকে তো মানে এরম ঘটনা ঘটেছে যে আপনার মানে মৃতদেহ আনার জন্য আপনার বাড়ি থেকে লোকজন গেছেন, এরম ঘটনাও হয়েছে। ধওলাগিরিতে হয়েছে। ধওলাগিরিতে 2 দিন কোনো খবর নেই, আর 2 দিন ওই হাইটে 8,000 মিটার হাইটে খবর নেই, মানে মারা গেছে। ওরা বলে লস্ট। 3 দিনের মধ্যেই ওখানে ডেড বডি বলে ডেথ সার্টিফিকেটও বের করে দেয় নেপালে। 3 দিনের মধ্যে? 3 দিন না পেলে ডেথ সার্টিফিকেট ইস্যু করে দেয়। তো আমাদের 2 দিন খবর নেই, খবর দিল যে এখানে লস্ট। এখানে খবর বেরিয়ে গেল যে নিখোঁজ। এবার ওই হাইটে নিখোঁজ মানেই মৃত। হ্যাঁ, খবরেও চলে এসেছিল তখন। তো এবার আমার বাড়ির আমার মিসেস, আমার ওয়াইফ গেছে, হয়তো বডি আনতে গিয়েছিল। তো এদিক থেকে ফ্লাইটে নেমেছে, আমি ওই দিক থেকে, আমি তো এত কিছু জানি না, আমি তো বেঁচেই আছি, আমি তো জানি আমি বেঁচে আছি না, নিচে কী করছে আমাকে নিয়ে, আমাকে মৃত ঘোষণা করছে, তাতে কি যায় আসে, তাই না? তো আমি নিচে নেমে এসেছি, নেমে এসে বউয়ের সঙ্গে দেখা, সে একটু মানে কি কান্নাকাটি। ঘটেছিল, মানে কেন ওখানে 2 দিন আটকে ছিলেন? আসলে 2 দিন আটকায়নি, কি হয়েছে, আমরা আমাদের মতন ক্লাইম্ব করছিলাম, ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। যেটা একদিনে ক্লাইম্ব করার কথা সেটা আমরা 2 দিনেও, পরের দিনও আমাদের ক্লাইম্ব হয়নি, আমরা উঠেই যাচ্ছি ক্রমাগত। এবার ওই উঠতে উঠতে পরের দিন যখন 2-2:30 বেজে গেছে, তখনও যখন হচ্ছে না, তখন আরেকটু বাকি আছে, তখন হয়তো 60-70 মিটার দেখা যাচ্ছে যে একটা খাঁজ মতন, সেখান থেকে ডান দিকে গেলে মেইন পিকটা, বাদিকে গেলে একটা ফলস সামিট, এরকম। তো হয়েই যাবে, আর হয়তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ব্যাপার ছিল। কিন্তু তখন আমাদের সামনে একজন ছিল, স্লিপ কেটে পড়ে গেল। ওর সঙ্গে দড়িতে লাগানো ছিল আরেকজন, সেও স্লিপ কেটে পড়ে গেল। তো সেই দেখে আমার শেরপা, তখন পেম্বা শেরপা, সে বললো যে চলো ওয়াপাস চলতে হয়, অ্যাক্সিডেন্ট শুরু হয়ে গিয়া। আর ব্লিজার্ড মানে তখন ঝড় হচ্ছে, বরফ উঠছে। তো দেখলাম অলরেডি অনেক দেরি হয়ে গেছে, এখনও তখন 2:30 বেজে গেছে, আরও 2-3 ঘন্টা, মানে একটা দিন পার হয়ে গেছে, তারপরে 2:30 বেজে গেছে, আরও 1-2 ঘন্টা লাগবে, ততক্ষণে সুস্থ থাকবো কি না, তারপরে ফিরতে শুরু করব। অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, যত বেশি সময় হবে অক্সিজেন শেষ হয়ে গেছে। তো এই সমস্ত কিছু ফ্যাক্টর। তো আমরা তখন আমি বললাম যে চলো। বসন্তদা প্রথমে রাজি ছিল না ফিরে আসার, কিন্তু তারপরে আমরা ফিরতে শুরু করলাম। এর মধ্যে তো 2 দিন পার হয়ে গেছে, আমরা ফিরতে ফিরতে আমার অক্সিজেন শেষ হয়ে গেল, আমি ফুল ব্লাইন্ড হয়ে গেলাম, একদম অন্ধ হয়ে গিয়েছিলাম। বসন্তদা ওখানে বসে পড়লো, আমি সেই অন্ধ হয়ে হাতড়ে সেও একটা বড় টেকনিক, কিভাবে ফিরে আসলাম। ফিরে এসে যে তাঁবুটায় কোনো মতে একটা অনেক উপরে একটা তাঁবু লাগানো হয়েছিল। মানে ওখানে অন্ধ হয়ে যাওয়া এবং তারপর ওখান থেকে ওই চোখে দেখতে না পাওয়া অবস্থায় ফিরে আসা, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হলো? এটা একটা টেকনিক্যাল ব্যাপার। যদি ক্লাইম্বিংয়ের কি হয়, মানে একটা দড়ি ছিল আমাদের কাছে, সেই দড়িটা হাফ করে নিলাম। তো আমাদের 2জন শেরপা 2জন মেম্বার, তো আমি আর বসন্তদা, আমি আর পেম্বা শেরপা একটা দড়িতে বেঁধে নিলাম। তো এবার আমি নামছি, পেম্বা পিছন থেকে ডাইরেকশন দিচ্ছে, দাদা ডায়না, দাদা বায়া, দাদা সিধা, দাদা উধার হাম্প হ্যায়, দাদা থোড়া পায়ের আগে করো। তো আমি রিগলিং করে করে হামাগুড়ি দিয়ে যেভাবে হোক নামছি, পুরোটা কানে শুনে ওর ইনস্ট্রাকশন হ্যাঁ, শুনে শুনে ওর নামছেন? ইনস্ট্রাকশনে আমি নামছি। ও কি করছে তখন, আইস্যাক্সটাকে বরফে গেঁথে পেঁচিয়ে আস্তে আস্তে দড়ি ছাড়ছে, যাতে আমি স্লিপ কাটলে পড়ে না যাই। আর আমার জুতোটা ক্র্যাম্পন আছে, জুতোর তলায় কাটা আছে, আমার আইস্যাক্স আছে, আমি সেই সাপোর্ট দিয়ে দিয়ে নামছি। আমিও তো একদম স্লিপ কেটে পড়ছি না, আর স্লিপ কাটলে ও আটকে দিচ্ছে। এবার আমি যখন নেমে একটা জায়গায়, ওই হয়তো সে ধরে নাও 20 মিটারের একটা দড়ি আছে, তা আমি 20 মিটার ম্যাক্সিমাম আসতে পারবো। এসে আমি দাঁড়িয়ে পড়লাম, দাদা আবি রুক যাও, রস্সি খতম হো গেয়া। তো আমি দাঁড়িয়ে পড়লাম। এবার আমি কি করব, আমি অন্ধ হলে কি হলো, আমি তো টেকনিকটা জানি, আইস্যাক্সটা গেঁথে নিলাম বরফে। এবার আমি দড়িটা পেঁচিয়ে আস্তে আস্তে আমি টাইট করছি, ও আস্তে আস্তে নামছে।
কেন? ও যদি স্লিপ কাটে তাহলে আবার নিচে গিয়ে হয়তো 15 ফিট আগে থেকে স্লিপ কাটছে, তাহলে 15 ফিট গিয়ে আটকে যাবে। কিন্তু ও তো দেখতে পাচ্ছে ও স্লিপ কাটার চান্স কম, ও নেমে আসছে। তারপর শেরপা অনেক এক্সপার্ট। এবার ও যখন আমার পাশে আসছে, এবার আবার আমাকে বললো আভি আবার ফিরসে শুরু করো। তো আবার দড়ি আস্তে আস্তে ছাড়ছে মানে এইভাবে। ওই অবস্থায় কতটা রাস্তা নেমেছিলেন? অনেকটা, একটা ক্যাম্প মানে অনেকটা, একটা পুরো ক্যাম্প? একটা ক্যাম্প থেকে আর একটা ক্যাম্প, মানে সামিট থেকে আর একটা লাস্ট ক্যাম্প। তো অনেকটা, কতক্ষণ কি জানি না অন্তত। তো এটা দিন না রাতটা কিছু আমি এত কিছু জানি না। মানে এই যে অন্ধ হয়ে যাওয়াটা, মানে টেম্পোরারি একটা ব্লাইন্ডনেস, এটা কেন হলো? এটা কেন হয়? এটা বরফে রিফ্লেকশনে চোখের রেটিনায় এফেক্ট করে, সেটাকে স্নো ব্লাইন্ডনেস বলে। মানে এটা গ্লাস ছিল না চোখে? সানগ্লাস থাকলেও হয়, সানগ্লাসের তলা দিয়ে যে আলো যায় সেটা। আর তারপরে আমরা যেটা হয়তো 6 ঘন্টা 8 ঘন্টা জার্নি করার কথা ছিল, সেটা একদিনের উপর জার্নি হয়ে গেছে, তো আলো ঢুকে গেছে। আর যখন অন্ধকার হয় না, মানে যখন মেঘলা হয়ে থাকে, অনেক সময় দেখতে অসুবিধা হয় বলে গ্লাস খুলি, কিন্তু মেঘলাতেও ইউভি রের এফেক্ট একই রকম থাকে। তো যার জন্য মেঘলাতে আরও সমস্যা হয় চোখে বেশি, কারণ সানগ্লাস পরলে অন্ধকার হয়ে থাকে, ডার্ক গ্লাস, তখন চোখটা করার জন্য। তারপরে আরও সমস্যা হয় মাস্ক, অক্সিজেন মাস্ক, তার উপরে গ্লাস। এবার মাস্ক একটু আর গ্যাপ গ্লাসের মাঝখানে থাকছে, গ্যাপ থাকে। নামার সময় নিচের দিকে তাকাই, ওই তো নিচ গ্যাপটা থেকে দিয়ে আলোটা তাকাচ্ছেন। ঢুকছে। ওটার সময় কিন্তু অসুবিধা হয় না, ওটার সময় উপর দিকে তাকাই, তো ওটার সময় চোখে এফেক্ট কম হয়। কিন্তু হয় অল্প অল্প এফেক্ট হতে হতে অন্ধ হয়ে গেছে। মানে এই ব্লাইন্ডনেস কি আরো হয়েছে আপনার? আমার হয়েছে, গোটা 5বার মনে হয় আমি ব্লাইন্ড হয়ে গেছি। যার জন্য এখানে ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। ওদের আমি গিয়ে বলি যে তোমরা তোমাদের যে সমস্যাটা কিছুটা হলেও আমি 5 Feel দিনের করতে জন্য ফিল পারেন। করেছি। তো যার জন্য ওরা আমাকে যখন বলেছিল দাদা আপনার বই আমরা পড়তে পারবো না, তখন আমি ওদের জন্য অডিও বুক বানিয়ে দিয়েছিলাম। যে আমি আমি জানো কি, আমি ওদের কষ্টটা কিছুটা হলেও আমি Feel জানি না পুরোটা তো করেছেন। ফিল করা সম্ভব না, সম্ভব না। কিন্তু কিছুটা হলেও আমি ফিল করতে পারি। আর আমি আরও ভালো ফিল করতে পারি কারণ আমি দেখতে পাই। তো অন্ধ হলে কি মিস কতটা করি, ভয়ঙ্কর একটা কতটা সিচুয়েশন জিনিস হতে মিস পারে। করা যায়, কতটা জিনিস একটা ক্যারেক্টার মিস করে, সেটা আমি প্রতি পদে বুঝতে পারি। তো এইটা, তা ওইভাবে নেমে এসেছি। তো আমাকে এক সময় প্রেমবা বলল সামনে টেন্ট মিল গিয়া। ও কোনো বলে এক লেডি ক্লাইম্বার ছিল, সে উপরে মারা গেছে ততক্ষণে। তো সে অনেকটা আমাদের থেকে অনেকটা উঠে তাঁবু লাগিয়েছিল। তো ওর তাঁবুতে, তো আমি যখন সামনে এসেছি দেখলাম তাঁবুর চেন খুলে কেউ আমাকে টেনে নিল। আমি জানি বসন্তদা, কারণ আর কে টানবে। তা আমি তাঁবুতে ঢুকে আমি তো অন্ধ, প্রচণ্ড ক্লান্ত, ওর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। জল খাওয়াতে গেল কোনো মগ দিয়ে, মানে গরম জল কিছুটা পড়লো, কিছুটা হলো, যাই হোক হোয়াট এভার। তারপর আমি মানে মারা গেলাম এরকম আর কি মনে হলো, যে এই তো মারা যাচ্ছি, একটা অন্ধকার, একটা মানে বলয়ের মধ্যে ঢুকে যাচ্ছি, প্রচুর কালারফুল। মানে প্রথমে একটা অন্ধকার জায়গা দিয়ে ঢুকে গিয়ে তারপর দেখছি প্রচুর ডিপ কালার, ফ্লুরোসেন্ট কালারের সমস্ত বলয়ের মাঝখানে যেন আমি ঢুকে যাচ্ছি। যেমন ওই এমআরআই করে না, কি করে, ওই যে যেরকম করে ঢুকে যায় যেন, মেশিনটার মধ্যে ঢোকা হ্যাঁ যখন। আমি যেন ওই রকম ঢুকে যাচ্ছি, যে একটা জার্নি। তো আমি তখন নিজেকেই নিজে বলছি যে এটা তো তাহলে মৃত্যু, আমি তো মারাই যাচ্ছি। তো লোকে মৃত্যু নিয়ে এত ভয় পায় কেন? এটা তো একটা কত পিসফুল জার্নি। তা আমি তো কত শান্তির একটা মানে পথে চলেছি। তো মৃত্যু নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই, মৃত্যু মানেই এরকম একটা আরামের একটা যাত্রা। এবার ওই অবস্থায় কিছুক্ষণ বাদে মারাই গেলাম, কিংবা সেন্সলেস হলাম, কিংবা ঘুমিয়ে পড়লাম। এবার তারপর হয়তো 5 ঘন্টা কি 6 ঘন্টা হোয়াট এভার কিছু বাদে আমার মানে ঘুম জ্ঞান ভাঙলো, এলো। কিংবা বেঁচে ফিরলাম, কিংবা জ্ঞান এলো। তো তখন আমি দেখছি যে আরে আরেকটা শেরপার কোলে মাথা রেখে শুয়ে আছি। সেই শেরপার নাম দাওয়া শেরপা, সে ছিল ওই কোনোর সঙ্গে। তাই আমি বললাম বসুন্ধরা, বলছে বসুন্ধরা তো উধার রয়ে গেয়া, আভি তক তো গুজর গেয়া। তা মানে আমি উনি উপর তখন থেকে নামতেই ওই যেখান পারেননি? থেকে আমি অন্ধ হয়ে ওই রোপে, ওই রকম ফিক্স রোপে নামতে শুরু করেছিলাম, বসন্ত তো ওখানেই বসে পড়েছে, বলছে আমি নামতে পারবো না। মানে ওরকম খালি ওপেন ওখানেই বসে ওপেন পড়েছেন, ওই কোনো দড়ি, টেন্ট নেই? ওই দড়িটা, একটা দড়ি বরাবর যাচ্ছিলাম, ওই দড়িতে বেঁধে ওখানেই শুয়েছি, পড়ে আছে। তা আমি তো তখন, আমি যখন জ্ঞান ফিরলো আমি তো তখন চোখে পরিষ্কার। আমার কি হয়, ওই 5-6 ঘন্টা ঘুম, অন্ধকার চোখ বন্ধ করে শুয়ে থাকলে চোখের আবার চলে আসে, এটা নর্মাল আমি হয়ে যায়। আগেও দেখেছি, ওইখানেও তাই হয়েছে। তো আমি তখন তো মানে খুব হয়ে গেলাম যে আমরা এসছি, সব ক্লাইম্বাররা একসঙ্গে। মারা গেছে, অন্যান্য ক্লাইম্বাররা মারা গেছে, শেরপাও মারা গেছে, আমি একা ফিরে যাচ্ছি। নিচে গেলে আমি কি বলবো, যে তুমি কত বড় পাওয়ারফুল, যে এত লোক মারা গেল তুমি ফিরে এসছো, তাহলে তুমি নামিয়ে আনতে পারলে না কেন, এইসব অনেক অনেক কথা।
এক বড় ব্যাপার, অনেক তারপর বড় তো গল্প। ফিরিয়ে আনতে পারলেন তারপর ফিরিয়ে আনতে ultimately পারলাম, বসন্ত তারপর দাকে। সেও একটা বড় গল্প। সে বসন্তদার পরের দিন আনা হলো, বসন্তদা তখন জানেও না কি হয়েছে কি না হয়েছে। সে সে একটা বড় এপিসোড, মানে ওইটা নিয়ে আমি যখন ধওলাগিরির বইটায় লিখেছি, তো এইটা নিয়েই অনেক মানে ডিটেলসে লিখেছি যে কত কি হয়েছিল। বসন্তদা ওই দুদিন কি হয়েছে জানে না। এবার এদিকে কোনো খবর নেই, ওখানে আটকে গেছি। বসন্তদাকে পরের দিন ওরকম র্যাপ করেছি, উপরে একটা হেলিকপ্টার এসছে, সেই স্প্যানিশ যে প্রথম পড়ে গেছিলো তার বডি আনতে। সে তখনও বেঁচে ছিল উপরে। এবার হেলিকপ্টার উপর থেকে আমরা হাত নাড়াচ্ছি, তাঁবু একটা ছিঁড়ে তাঁবু ঘোরাচ্ছি, হেলিকপ্টার আমাদের দেখে চলে এসছে আমাদের উপরে। হেলিকপ্টার তো নামে না, উপরে অনেক লম্বা দড়ি ফেলে দেয় নিচে, একটা হুক থাকে, লং স্লিং বলে, অনেক অনেক লম্বা, উপর থেকে বোঝা যায় না। এবার ওই হুকে আমরা বসন্তদাকে আটকে দিয়েছি, বসন্তদাকে নিয়ে নেমে গেছে। এইবার নিচে নামার পরে চেঁচামেচি শুরু হয়েছে, আরে তুমি কাকে নিয়ে এসছো, যাকে আনতে গেছে তাকে যাকে তো আনতে নিয়ে গেছে। আসতে পারেনি। এবার পাইলটও তো বলেছে যে আমি জানবো কী করে, পাইলটও খুব বিখ্যাত, সিমোনে মোরো, ইটালিয়ান ক্লাইম্বার। সে বলছে আমি জানবো কী করে রোপের নিচে কাকে বাঁধা হয়েছে, আমি তো দেখছি একজনকে বেঁধেছে, আমাকে আনতে বলা হয়েছে ওখানে রেস্কিউ করতে। রেস্কিউ করতে তা আমি হচ্ছে। ডেড বডি না কি জ্যান্ত না বাঙালি না মানে স্প্যানিশ, আমি কি করে বুঝবো। তো ওখানে নামার পরেও তখনও বসন্তদা মানে নর্মাল না, কিন্তু ওই হেলিকপ্টারই আবার বসন্তদাকে দেখলো যে যখন এত দূর নেমেছে, ওখানে ডাকলে যদি মারা যায় তখন তো ওদের উপর ব্লেম এসে যাবে। তো সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে, ওই হেলিকপ্টারেই কাঠমান্ডু পৌঁছে দিয়েছে, বসন্তদা বেঁচে গেছে, ট্রিটমেন্ট পেয়ে গেছে। মানে লাকিলি। বসন্তদা না হলে বসন্তদাকে নামানো কিন্তু মানে অসম্ভব ব্যাপার ছিল। আর ওই হেলিকপ্টারটা ওই সময় পৌঁছে না, ওই সময় যদি পৌঁছে না সেই যেত, অদৃশ্য সাপোর্ট। খুব খুব মানে তো আপনি তারপরে যখন নামলেন, তখন বৌদির সাথে দেখা হলো, তখন কি হলো? সে একটা, আমি তো খুব মজা করি, তো বৌদির সঙ্গে দেখা হয়েছে যখন, তখন তো যা হয় কান্নাকাটি, খুব কান্নাকাটি করছে। তো আমি মানে আমি ওই দিক থেকে হোটেলে ঢুকেছি, আর তার আগেই হোটেলে ঢুকে গেছে। আমি এয়ারপোর্টে নেমেছি, খবর পেয়ে গেছে যে আমি বেঁচে ফিরেছি। এবার যাও দেখা মাত্রই তাই আমি বললাম যাও উপরে যাও, পেম্বা মানে যে আমাকে বাঁচিয়ে নিয়ে এসছে, আমি আগে পেম্বার সঙ্গে দেখা করে ওকে একটু থ্যাঙ্কস জানিয়ে আসো। তো কে করে এসছে, তো পেম্বা শুদ্ধ নেমে এসছে। তো পেম্বাকে আমি হাসতে হাসতে বললাম, পেম্বা দেখো লাশ নিতে এসছে, জিন্দা মিল গেয়া, তো এ তো সেলিব্রেশন হোনা চাইয়ে। তাই আমি বললাম দেখো আমি ড্রিঙ্ক ফিঙ্ক করি না, কিন্তু হোটেলের লোকগুলোর কি দোষ করেছে, তো চলো বলে একটা মানে কাঠমান্ডু থেকে একটা জনি ওয়াকারের 5 লিটারের বটল কিনলাম, সবাইকে একটা সেলিব্রেশন, আমার বেঁচে থাকার সেলিব্রেশন। না সত্যি, মানে এই সেলিব্রেশন হতে থাকুক, আপনি বেঁচে থাকুন, সুস্থ থাকুন, আর একটার পর একটা এরকম দারুণ দারুণ খবর আমাদের দিতে থাকুন, মানে এটাই আশা করব। এবছরও যাচ্ছেন ভালো ভালো জায়গায়, একটার পর একটা সামিট হোক, সেই আশাই থাকবে। খুব ভালো লাগলো দাদা, মানে এত কিছু জানলাম, কিভাবে সময়টা কেটে গেল টের পেলাম না। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ।